রাতে নীরব শুয়ে আছে, হঠাৎ তাকে তার ছোট ভাই ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া একটু জলদি ওঠো। কি হয়েছে আবার তোর? আগে একটু ওঠো, তারপর বলছি। নীরব তখন উঠে বসে বলল, এখন বল কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? ভাইয়া, তোমাকে একটু আমার সাথে যেতে হবে। এত রাতে কোথায় যাবি তুই? চলো না, একটু সমস্যা হয়েছে, তাই আমি একা যেতে ভয় করছে। আগে বল কোথায় যাবি, তারপর যাব। প্লিজ ভাই, এটা এখন বলতে পারবো না, তুমি চলো। তুই ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 9টা বাজে রাত। এখন আম্মু বাহিরে যেতে দিবে না। আম্মু আব্বু সবাই ঘুমিয়ে পড়েছে, তুমি চলো। আচ্ছা, তুই এত রাতে কোথায় যাবি এটা তো আগে বল। ভাইয়া, এটা পরে বলা যাবে, এখন চলো প্লিজ। আচ্ছা চল দেখি কোথায় যাস। তারপর নীরব আর আবির বাসা থেকে বের হয়ে আসলো। সেটা পথ যাওয়ার পর আবির বলল, ভাইয়া তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। কেন রে? এতটা পথ সাথে করে নিয়ে এসে এখন এখানে দাঁড়িয়ে থাকতে বলছিস কেন? আমিও যাব। চল দেখি তুই কি করিস। না ভাইয়া, তুমি গেলে সমস্যা হবে, তাই এখানে দাঁড়াও তুমি। তুই চল দেখি কে সমস্যা করে। প্লিজ ভাইয়া, বোঝার চেষ্টা করো, তুমি দাঁড়াও, আমি আসছি 2 মিনিট পর, তারপর এসে নিয়ে যাবে ও তোমায়। তখন নীরব আর না করতেই পারলো না, হাতে করে বলছে তাই বলল। ঠিক আছে, জলদি যা। তারপর চলে গেল আবির। ঠিক তখনই নীরবের বন্ধু ফাহাদের কল আসলো। নীরব কল রিসিভ করার পর ফাহাদ বলল, কি রে দোস্ত, ঘুমিয়ে পড়েছিস? না, ঘুমাইনি, উঠে বাহিরে আসতে হলো। ছোট্ট ভাই একটু বাসার বাহিরে নিয়ে আসছে, কি কাজ আছে বলল। কি? শোন, তোকে মিথ্যা কথা বলে নিয়ে আসছে, কোনো কাজ নাই। তোর ভাই একটা মেয়ের সাথে দেখা করতে আসছে। চুপ কর তো, ফাইজলামো করিস না। কিসের জন্য কল দিয়েছিস এটা বল। শোন দোস্ত, আমি তোর ভাইকে 2 দিন আগে দেখেছি, স্কুল রেখে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। তোর ভাই তো গতকাল বাসায় ছিল না, আর আজও তুই না বিশ্বাস করলে গিয়ে দেখ, নিশ্চয়ই ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসছে। শালা, ক্লাস ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সে কি আর ভালোবাসা বুঝে? এর তো এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। শালা, তুই গিয়ে দেখ আগে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া যাচ্ছি। গিয়ে যদি না পাই কোনো মেয়েকে, তাহলে তোর খবর আছে। হুম, দেখ দেখ, গিয়ে জলদি যা। তারপর নীরব ফোনটা কেটে তার পকেটে রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো তার ভাই একটু আড়ালে কারোর সাথে কথা বলছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলো একটা মেয়ে। তখন নীরব তাদের একটু দূর থেকে কথা শুনতে লাগলো। প্লিজ জান, তুমি রাগ করো না, আজ আর গতকাল স্কুলে যেতে পারিনি, কারণ আমার খালায় বাসায় গিয়েছি তাই। তুমি আমায় বলে যাওনি কেন? জানো কতটা কষ্ট হয়েছে আমার। সরি জান, আর হবে না, কথা দিলাম। আচ্ছা, এইবার ক্ষমা করে দিলাম, আর এমন করবে না, ঠিক আছে? আচ্ছা, আরও হবে না। এখন আমার 10টা চুমু দাও, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এদিকে নীরব তো বেহুশ হওয়ার অবস্থা। শুনে সে বলল, না, এটা হতে পারে না। আল্লাহ, আমি এখনো বেঁচে আছি কেন? একটা দড়ি ফেলাও, আয়া পড়ি। আজ আমি কলেজে পড়েও একটা গার্লফ্রেন্ড পাইনি, আর আমার ছোট ভাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তাও আবার ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তখনই নীরবের ছোট ভাই আবির আসলো আর নীরবকে দেখে ভয় পেয়ে গেল। তখন আবির বলল, ভাইয়া, তুমি এখানে কেন? তখন নীরবের ধ্যান ভাঙলো আর বলল, এই মেয়েটা কে আগে বল। এটা আমার গার্লফ্রেন্ড। কি? এই বয়সে গার্লফ্রেন্ড? এই জন্য তুই স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করিস আর আমার থেকে টাকা নিয়ে এঁকে দিস? নীরব আবিরের কান টেনে বলল। তখন মেয়েটা নীরবকে বলল, ওই হ্যালো, এটা আমার বয়ফ্রেন্ড। সো আমরা প্রেম করলে আপনার কি? টাকা দিলে আমায় দিয়েছে, কান ঝাড়ুন আমার বয়ফ্রেন্ডের। এটা আমার ছোট ভাই। তখন মেয়েটা একটু ভয় পেয়ে গেল আর নীরবকে বলল, ও সরি ভাইয়া, আর আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আবিরের কাছ থেকে কোনো টাকাই নিইনি, আমি আবিরকে অনেক কিছু দিয়েছি। এই মেয়ে তোমার প্রেম করার বয়স হয়েছে, তুমি তো এখনই ঠিক মতো দৌড় দিতে শিখোনি যে প্রেম করো। কেন বলবো, আমি অনেক বড় হয়েছি, ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আর আমাদের প্রেম 1 বছর 1 মাস হয়েছে। আপনার নাক না গললেও হবে, আপনার প্রেম করার বয়স হয়নি। কি? এটা শুনে নীরব অজ্ঞান হয়ে পড়ে গেলে
কিছুক্ষণ পর আবির আর ওই মেয়েটা নীরবের মুখে পানি এনে ছিটিয়ে দিল। তখন নীরব আস্তে আস্তে চোখ খুলে আর মেয়েটা বলল, ভাইয়া ওঠেন, এমন অজ্ঞান হয়ে গেলেন কেন? কি আর করব, এমন কথা শুনিয়েছো আর অজ্ঞান না হয়ে থাকতে পারলাম না। আচ্ছা ভাইয়া, আমি এখন বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে, আম্মু বকা দিবে। আর একটা কথা ভাইয়া, আমাদের বিয়ের কথাটা বলে রাখতেন বাসায় গিয়ে, তাহলে খুব ভালো হবে। কি বিয়ে এখনই? সেই বলে আবার অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর আবির চোখে মুখে পানি ছিটিয়ে দিল। নীরবে তখন আস্তে আস্তে চোখ খুলে দেখলো মেয়েটা নেই, চলে গেছে। তখন নীরব বলল, ওই তোর বয়স কত রে এখন? তুই যে প্রেম করিস বয়স যতই হোক না কেন, তোমার মতো কি সিঙ্গেল থাকবো নাকি? এখনই তো লাইফ এনজয় করার সময়, আর কখন? এখন বাসায় চলো। আমি আম্মুর কাছে গিয়ে বলে দিব সব, তুই বাসায় চল। আমিও বলবো তুমি যে সিগারেট খাও প্রতিদিন। বাবা এর মধ্যে আমায় ব্ল্যাকমেল? আচ্ছা ঠিক আছে, আমিও বলবো না, তুইও বলবি না, চল। আচ্ছা ঠিক আছে চলো আমার লক্ষ্মী ভাই। আচ্ছা ঠিক আছে চলো আমার লক্ষ্মী ভাইয়া। তারপর নীরব আর আবির বাসায় যেতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পর নীরব বলল, আচ্ছা তোর গার্লফ্রেন্ডের নাম কি রে? তার নাম রিমা। কার আবার? তোমার ফোনের টাকা। কি আমার ফোনের? তাই তো বলি, আমার ফোনের টাকা যায় কোথায়? তা তোর গার্লফ্রেন্ড কার ফোন দিয়ে কথা বলে? আমি জানি না, মনে হয় তার আব্বুর। কি তার আব্বুর? তুই আমায় না মেরে থাকবি না? আরে ছোট ভাইয়ের জন্য একটু মার খেলে কিছু হবে না। তা মেয়ের বাসা কোথায়? আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে। ও আচ্ছা ঠিক আছে চল। তারপর নীরব আর আবির বাসায় চলে আসলো, এসে ঘুমিয়ে পড়লো। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো নীরবের। তখন নীরব তাকিয়ে দেখে অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করে সালাম দিল। তখন ওপাশ থেকে মেয়ে কণ্ঠ শুনতে পেল আর বলল, ভাইয়া আমি রিমা, আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। তখন নীরবের মনে মনে বলল, সি সি সি, কি লজ্জা কি লজ্জা! ছোট ভাই প্রেম করে আর বড় ভাই টোটো কোম্পানি ম্যানেজার। ছি! ভাইয়া একটু আবিরকে ফোনটা দিবেন? আচ্ছা ঠিক আছে, তুমি লাইনে থাকো, দিচ্ছি। তারপর নীরব তার ছোট ভাইয়ের রুমে গিয়ে দেখলো মাত্র ঘুম থেকে উঠলো। তখন নীরব ফোনটা দিয়ে বলল, কি কপাল আমার, এই নে তোর গার্লফ্রেন্ড কল দিয়েছে। তখন আবির ফোনটা নিয়ে বলল। গুড মর্নিং আমার জান। তখন নীরব জোরে বলল, আম্মা খিদে পেয়েছে, খাবার দাও। এই বলে চলে আসলো নীরব আর এসে মনে মনে বলতে লাগলো, আমি কি একটাও গার্লফ্রেন্ড পাবো না? আমারটা যে কই গিয়ে পড়ে আছে কে জানে। শয়তানটা আসেও না তাড়াতাড়ি। তারপর নীরব গিয়ে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গিয়ে খাবার টেবিলে বসে রইল। তখন নীরবের আম্মু বলল, কি রে আবির, কোথায় তুই? একা বসে আছিস, ডাকিসনি আবিরকে? স্যার ফ্রেশ হয়ে আসছে। তখনই আবির এসে বলল, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। ঠিক আছে তোরা বস, আমি নিয়ে আসছি। তখন নীরবের আম্মু চলে গেল। তখন আবির নীরবকে ফোন দিয়ে দিল আর নীরব বলল, কিরে তোকে কি আমার নিয়ে যেতে হবে স্কুলে, নাকি তোর গার্লফ্রেন্ড? তুমি শুধু রাস্তায় নিয়ে যাও, তারপর আমায় এসে নিয়ে যাবে। ঠিক আছে। তখন নীরবের আম্মু খাবার নিয়ে আসতো আর নীরব বলল, আম্মু আব্বু কোথায়? রুমে দেখলাম না। তোর আব্বু আজ সকালে চলে গেছে, বললো অফিসে নাকি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর নীরব আর আবির দুজনে নাস্তা করে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। বাইরে এসে দেখে রিমা দাঁড়িয়ে আছে আর তখন নীরবকে বলল, ভাইয়া ধন্যবাদ, এখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাই। আর বলিস না, দৌড় দিয়ে যা, তোদের দেখলে কষ্ট হয় আমার। কেন ভাইয়া? তখন আবির বলল, আর কেন সিঙ্গেল বলো? তুই গেলি হারামি, এখান থেকে দৌড় দে। চিন্তা করবেন না ভাইয়া, আপনিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপর আবির আর রিমা চলে গেল। তখন নীরব ভাবতে লাগলো, হায় রে কপালে একটা গার্লফ্রেন্ড নাই। এই বলে কলেজে চলে আসতে লাগলো। তখন নীরব দেখলো একটি মেয়ে রাস্তার মাঝে বসে নিচ থেকে কিছু কাগজ তুলছে। মনে হচ্ছে তার তখনই দেখলো একটা সামনে থেকে ট্রাক আসছে। তখন নীরব দৌড়ে গিয়ে মেয়েকে টেনে রাস্তার মাঝ থেকে সাইডে নিয়ে আসলো আর বলল, আপনি কি অন্ধ নাকি? কানে শুনতে পান না? রাস্তার মাঝে বসে কেউ কাজ নেই? তখন মেয়েটা বলে,
এইগুলো আমার দরকারি কাগজ। এই কাগজ জাহান্নামে যাক, এমন কাগজ আরও পাবেন, কিন্তু এখন গাড়ির নিচে পড়লে জীবন কি আর পেতেন? না, জীবন পেতাম না। এখন থেকে দেখে চলবেন। রাস্তার মাঝে কিছু পড়লে তা নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মৃত্যুর ঝুঁকি থাকে। ঠিক আছে। তারপর নীরব সেখান থেকে চলে আসলো সোজা কলেজে। নীরব এসে গেট দিয়ে ঢুকতে ফাহাদ এসে বলল, কিরে দোস্ত, কি খবর? আর খবর বলা লাগবে না, ক্লাসে চলো। দোস্ত, আজ সবগুলো ক্লাস করব না, চল না 2টা ক্লাস করে ঘুরে আসি আজ কোথাও। আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, আজ 2টা ক্লাস করে তারপর ঘুরতে যাব। ঠিক আছে দোস্ত। আচ্ছা, শুনলাম আজ থেকে নাকি আমাদের বাংলা ক্লাস নিতে নতুন ম্যাডাম আসছে। আমিও তাই শুনেছি। ম্যাডাম নাকি ভার্সিটিতে পড়ে, খুব ভালো ছাত্রী তিনি। প্রিন্সিপাল স্যারের কী রকম জানি আত্মীয় হয়। আমাদের আগের ম্যাডাম চলে যাওয়ার কারণে এখন কোনো ম্যাডাম পাচ্ছে না, তাই তাকে কিছুদিনের জন্য নিয়ে আসছে। আর সে নাকি অনেক রাগী, আমাদের শুধু বাংলা ক্লাস নেবে। যাক, ভালো হয়েছে তাহলে। বাংলা ক্লাসের দায়িত্ব দেওয়াতে ইংলিশ দিলে আমি শেষ ছিলাম। দোস্ত, আর একটা কথা, ম্যাডাম নাকি অবিবাহিত, দেখতে খুবই সুন্দরী। তা আমার কি? আমায় বলছিস কেন? বলছি, তুই তো সিঙ্গেল লাইনে মারবি নাকি? জিন্দেগি তামা তামা হইয়া যাবে সিনিয়রের সাথে প্রেম করলে। সাব্বিরকে দেখিস না, ঘরের সব কাজ করাই। তার সিনিয়র বউ আমি নাই। আমি শপথ করেছি সিনিয়র মেয়েকে বিয়ে করব না, প্রেমও করব না। তাই ভালো হবে, সাব্বিরের মতো না হতে চাইলে। আচ্ছা, এখন চল ক্লাসে যাওয়া যাক। চল। এই বলে নীরব আর ফাহাদ কলেজের মাঠে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আরও নানা ধরনের কথা বলতে বলতে। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ নীরব বলে কেউ ডাকলো পেছন থেকে। তখন নীরব তাকিয়ে দেখে ঝুমুর। তখন ফাহাদ বলল, এই রে, কাম সারছে দোস্ত, শয়তানের নানি মশার চাচি ইবলিসের হাড়ি তোকে ডাকছে। দূর, সকাল সকালের র্যাগিংয়ের পাল্লায় পড়তে হলো আবারও। কি করব এখন? কিছুই করার নেই, যা শুনে আয়। কি করে যাব বল? গেলে কিছু না কিছু বলে মারে শয়তান মেয়ে। না গেলে আরও মারবে, তুই তো জানিস ঝুমুর একটু রাগী। যা গিয়ে দেখ কি করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই মেয়ে কেন যে শুধু আমার সাথে এমন করে? ও, আপনার হয়তো জানি না ঝুমুরকে। আচ্ছা, তাহলে একটু বলছি ঝুমুরের ব্যাপারে। ঝুমুর হচ্ছে এমপির মেয়ে, খুব রাগী মেয়ে। প্রতিদিন র্যাগিং করে কলেজে এসে কারো না কারোর সাথে, কিন্তু কেউ তাকে কিচ্ছু বলে না এই র্যাগিং করার জন্য। কারণ তাকে বাধা দেওয়ার মতো সাহস নেই কারণ এমপির মেয়ে বলে। আর ঝুমুর যা খুশি তাই করে কলেজে এসে। একদিন নীরব বাধা দিয়েছিল বিরক্ত হয়ে, কিন্তু সেদিন কিছু না বললেও তার পরের দিন অনেক মারধর করে নীরবকে। আর নীরব তখন প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করে, কিন্তু প্রিন্সিপাল কিছু বলে না, উল্টো নীরবকে বলে তার কাছ থেকে দূরে থাকতে। তারপর থেকে নীরব যতই চায় দূরে থাকতে, এই মেয়ে দূরে থেকে এনে র্যাগিং করে। আর এই জন্য নীরব কিছু বলতেও পারে না, ভয় থাকে। তারপর নীরব আস্তে আস্তে ঝুমুরের কাছে গেল। যাওয়ার পর ঝুমুর বলল, কি রে, তুই গতকাল কলেজে আসলি না কেন? এমনি আসিনি তো, আপনাকে বলতে যাব কেন? তোকে যা বললাম উত্তর দে। এমনি আসিনি, বাসায় ছিলাম। তখন ঝুমুর ঠাস করে দুটো চট দিয়ে বলল নীরবকে, এখন থেকে নিয়মিত আসবি, আর কখনো মিস করবি না, মনে থেকে যেন। এখন একটা গান শুরু কর। আচ্ছা, আমি আসি বা না আসি তাতে তোমার কি? আমি কোনো গান টান গাইতে পারবো না। তখন ঝুমুর রেগে গিয়ে বলল, তুই গান গাইতে পারবি না মানে? তোর বাপ সহ গাইবে। তখন ঝুমুর এটা বলে আবার জ্বর মারতে হাতটা উঁচু করলো। ঠিক তখনই কেউ একজন ঝুমুরের হাত ধরে ফেললো। তখন নীরব তাকিয়ে দেখে একটা মেয়ে, আর এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে কিছুক্ষণ আগে নীরব যাকে বাঁচিয়েছে। নীরব অবাক হয়ে গেছে। তখন দেখলো মেয়েটি শাড়ি পরে আসছে আর ঝুমুরের হাত ধরে রাখছে। তখন মেয়েটি ঝুমুরকে বলল, এটা কলেজ, এখানে সবাই আসে পড়াশোনা করতে, এটা র্যাগিং করার জায়গা না। তখন ঝুমুর চুপ হয়ে গেল, হাত নিচের দিকে তাকিয়ে রইল। নীরব তো অবাক হয়ে গেছে যে ঝুমুর কাউকে মানে না, সে ঝুমুর একজন অন্য মেয়ের কথায় কি করে চুপ করে রইল। তখন ঝুমুর বলল, ঠিক আছে, আর র্যাগিং করব না। নীরব তো আরো অবাক হলো ঝুমুরের কথা শুনে। তখন মেয়েটি বলল,
মনে থাকে জানো। আর একটা কথা, বিনা দোষে কোনো ছেলের গায়ে হাত তুলবে না। ছেলে কেন, কারো গায়ে বিনা দোষে হাত তুলবে না। এটা কলেজ, এখানে সবাই পড়াশোনা করতে আসে, তাই চেষ্টা করবে সবার সাথে বন্ধু হয়ে থাকতে, ঝগড়া করতে নয়। ঝুমুরও তার সাথে বান্ধবীরা চুপ করে রইল। তখন মেয়েটি বলল, যাও, আজকের মতো ছেড়ে দিলাম, তোমাদের পরের বার যেন আর না দেখি র্যাগিং করতে। এই বলে মেয়েটি একটু দূরে চলে গেল। তখন ঝুমুরের বান্ধবী ফারিয়া বলল, কিরে ঝুমুর, তুই কিছু বললি না কেন? তোকে জ্ঞান দিয়ে চলে গেল, আবার র্যাগিং করতেও বাধা দিল। কিছু বললাম না, প্রথম দিন বলে। আগামীকাল বুঝিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের নতুন ম্যাডাম, বাংলা ক্লাস নিবে। তখন ঝুমুরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নীরবও দাঁড়িয়েছিল, সেও অবাক হয়ে যায়। তখন ফারিয়া বলল, বলিস কি, এটা আমাদের নতুন ম্যাডাম? তাই আজ কিছু বললাম না। আগামীকাল দেখে নিব, এই ঝুমুরকে বাধা দেওয়া বুঝিয়ে দিব। নীরব দাঁড়িয়ে ঝুমুরের কথা শুনছিল। তখনই কেউ এসে নীরবের হাত ধরে। নীরব তাকিয়ে দেখে ম্যাডাম হাত ধরে আছে, মানে সেই মেয়েটি। তখন নীরবকে টেনে কিছুটা দূরে নিয়ে আসলো। নীরব তো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম বলল, শোনো, আর কখনো তুমি এই মেয়ের আশেপাশে যাবে না, মনে থাকবে? তখন নীরব বলল, মনে থাকবে, কিন্তু আমি না গেলে এদের ডাকে পরে আরো বেশি করে মারে। কি, ওরা তোমার গায়ে হাত তুলেছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নিব ওদের। এখন সোজা ক্লাসে যাও, আমি আসছি। তারপর নীরব আর কোনো কথা না বলে চলে আসলো। ক্লাসে গিয়ে সবার পেছনে বসে ভাবতে লাগলো, ম্যাডাম এমন করে কেন কথা বললো? অদ্ভুত মনে হয়, আমায় কত আগে থেকে চিনে। সোজা তুমি করে বলল। তখনই ফাহাদ এসে বলল, দোস্ত, তোকে ঝুমুর পরে কি আরো মেরেছে? না ম্যাডাম, এসে আর মারতে দেয়নি, তাদের উল্টো ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছে। বলিস কি? এই প্রিন্সিপাল স্যার আসছে, দাঁড়া। প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। তখন প্রিন্সিপাল স্যার বলল, সবাই বসো। তোমরা তো জানো তোমাদের আগের ম্যাডাম চলে গেছে, আর আমরা খুব চিন্তায় ছিলাম, নতুন ম্যাডাম পাচ্ছিলাম না। অবশেষে পেয়ে যান, এর নাম সামিয়া, আমার বন্ধুর মেয়ে। এই কলেজ থেকে পড়াশোনা করে গিয়েছে 2 বছর আগে। এখন ভার্সিটিতে পড়ে, কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই এখন থেকে তোমাদের নতুন ম্যাডাম হিসাবে নিয়ে আসছে। তারপর প্রিন্সিপাল স্যার আরো কিছু কথা বলে চলে গেল। যাওয়ার পর ম্যাডাম বলল, চলো এখন তোমাদের সাথে পরিচিত হই। আমার নাম হয়তো শুনেই ফেলেছো, এখন তোমাদের নাম বলো। এক এক করে প্রথম মেয়েরা বলো। তখন সবাই নাম বলে। মেয়েদের দিক থেকে ঝুমুরও তার নাম বলল। ও, ঝুমুর এই ক্লাসে পড়ে আমাদের সাথে। আমি যেখানে বসেছি ঠিক তার পাশে ঝুমুর বসছে। এখন ছেলেদের পরিচয় দেওয়ার পালা। তখন সব ছেলেরা পরিচয় দিতে শুরু করলো। নীরব ও তার পরিচয় দিল। তখন ম্যাডাম বলল বই বের করতে। সবাই বই বের করে তখন ম্যাডাম একটা পড়া দিয়ে সবাইকে পড়তে বলে। তখন সবাই পড়তে লাগলো, নীরবও পড়তে লাগলো। তখন ম্যাডাম নীরবের কাছে আসছিল দেখতে সে পড়ে কি না। নীরবের একদম কাছে এসে কিছুক্ষণ দেখে চলে যাচ্ছিল। যখনই চলে যাবে তখন ঝুমু নীরবকে মার খাওয়ানোর জন্য তার হাতটা ঘুরিয়ে পেছন দিক থেকে ম্যাডামের কোমরে হাত দেয়, যাতে বুঝতে পারে নীরব হাত দিয়েছে। তখন ঝুমুর কোমরে হাত দিয়ে বই নিয়ে পড়তে লাগলো। ম্যাডামের কোমরে হাত দেওয়ার পর কেঁপে ওঠে। তখন নীরবের দিকে তাকায় ম্যাডাম। নীরবও তখন ম্যাডামের দিকে তাকায়, কারণ হঠাৎ করে ম্যাডাম তার এতটা কাছে আসবে সে ভাবতেও পারেনি। তখন ম্যাডাম নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীরবের গালে একটু টান দিয়ে চলে গেল। ঝুমুর তো অবাক হয়ে গেছে। সে মনে করেছে ম্যাডাম তাকে মারবে, কিন্তু তা না করে ছেড়ে দিল। কিছুক্ষণ পর ম্যাডাম এসে নীরবকে বলল, দাঁড়াও তুমি। তখন নীরব দাঁড়িয়ে বলল, জি বলুন ম্যাম। তখন ম্যাডাম নীরবকে লাঠি দিয়ে ঠাস করে 2টা বাড়ি দিল আর বলল, তুমি আমার কোমরে হাত দিলে কোন সাহসে? নীরব এটা শুনে অবাক হয়ে গেছে। তখন মনে মনে বলতে লাগলো, আমি আবার কখন কোমরে হাত দিলাম? ক্লাসে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নীরব ঝুমুরের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে। তখন তার বুঝতে বাকি রইল না এটা ঝুমুর করছে। তখন ম্যাডাম আরো 4টা বাড়ি দিল নীরবকে আর বলল, কি হলো, উত্তর দাও। তখন মন খারাপ করে নীরব বলল,
ম্যাম এটা আমি করিনি, বিশ্বাস করুন। ম্যাডাম রাগী গলায় বলল, তুমি হাত দাওনি তাহলে তাকিয়েছিলে কেন? আসলে ম্যাম আপনি আমার এতটা কাছে চলে আসছেন আমি ভাবতেও পারিনি, তাই তাকিয়েছিলাম। ঠিক আছে বসো, তুমি বুঝতে পারছি। তখন নীরব বসে পড়ল। আর তখন ম্যাডাম ঝুমুরকে বলল, ঝুমুর তুমি দাঁড়াও। তখন ঝুমুর দাঁড়িয়ে বলল, বলুন ম্যাম। কি চেয়েছিলেন নীরবকে মার খাওয়াতে? খেয়েছে, এবার শান্তি হয়েছে তো, নাকি আরো মারতে হবে? কি বলছেন ম্যাম? আমি কেন মার খাওয়াতে যাব? ঝুমুর মনে মনে বলল, আর কিছু মার দিতে পারলে ভালো হতো। খুব ভালো অভিনয় করতে পারো তো। আমি কি করছি ম্যাম? তুমি আমার কোমরে হাত দিলে কোন সাহসে? কি বলেন ম্যাম? আমি এই কাজ করিনি, নীরব করেছে। বাহ, নিজের দোষ অন্যকে দেওয়া হচ্ছে। আমি না ম্যাম, আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার? তখন ম্যাডাম ঠাস করে ঝুমুরকে 3টা বাড়ি দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, বাবা মা শিক্ষা দেয়নি বলে এমন খারাপ হয়ে উঠেছে। আমি কি কানা? আমি দেখেছি কে দিয়েছে। আজ আমি প্রথম দিন ক্লাসে, তাই বেশি কিছু বললাম না। আমার ক্লাস থেকে কানে ধরে বের হয়ে যাও এখনই, আর কোনোদিন এমন করলে খুব খারাপ হবে। ঝুমুর তখন চুপ করে দাঁড়িয়ে আছে। ক্লাসের সবাই ফিসফিস করে অনেক কিছু বলা বলি করছে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, বের হয়ে যাও আমার ক্লাস থেকে। ঝুমুর কানে ধরে আর কোনো কথা না বলে রেগে বের হয়ে যেতে যেতে বলল, এই অপমানের প্রতিশোধ আমি নেব। ঝুমুর আস্তে আস্তে বলল। তারপর ঝুমুর চলে গেল। তখন ম্যাডাম তাকিয়ে দেখে কাছে সবাই ম্যাডামের দিকে তাকিয়ে আছে হা করে। তখন ম্যাডাম ধমক দিয়ে বলল, কি হলো, সবাই পড়া বন্ধ করে তাকিয়ে রয়েছো কেন? নাকি সবাইকে লাঠি বাড়ি দিয়ে সোজা করতে হবে? চুপচাপ করে বইয়ের দিকে তাকিয়ে পড়ো। কেউ কারো দিকে তাকালে খুব খারাপ হবে, পড়ায় মনোযোগ দাও। তখন ভয়ে সবাই বইয়ের দিকে তাকিয়ে পড়ায় মনোযোগ দিল। ম্যাডামও তার জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে নীরব লাঠির বাড়ি খেয়ে ব্যথায় আরেক হাত দিয়ে ডলতে লাগলো। বাড়িগুলো হাতেই দিছে। তখন নীরব ফাহাদকে বলল, বাবারে কি শক্তি রে, হাড্ডি গুড্ডি ভেঙে গেছে মনে হয়। আচ্ছা ম্যাডাম জেনেও তোকে মারলো কেন? কি জানি কেন মারলো। খুদাই মারছে ফাজিল ম্যাডাম। আচ্ছা থাক বাদ দে। দেখলি কেমন মেয়ে, ঝুমুর আমায় ফাঁসিয়ে দিতে চাইছে। পুরা দজ্জাল রিনা খান। ভাগ্য ভালো ম্যাডাম বুঝতে পারছে। যাক ভালোই হয়েছে, উচিত শাস্তি পেয়েছে। ম্যাডাম তো দেখি হেব্বি রাগী। বাবা কি রাগ। আমি তো আগেই বলেছি। এবার বুঝতে পারছি, এর থেকে সাবধান থাকতে হবে। পড়ায় মনোযোগ দে, নয়তো ম্যাডাম এসে কি করবে বুঝতে পারছিস? বুঝতে পারছি, মেরে তক্তা বানিয়ে দিবে। তখন নীরব আর ফাহাদ পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর নীরব একটু ম্যাডামের দিকে তাকালো, দেখার জন্য কি করে। তখন দেখলো ম্যাডাম গালে হাত দিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন ম্যাডাম লক্ষ্য করলো নীরব তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই ম্যাডাম দুষ্ট একটা হাসি দিয়ে চোখ টিপ মারল। নাউজুবিল্লাহ, কি লুচ্চা মেরে বাবা। তখন ফাহাদ বলে উঠল, কি হয়েছে, কাকে বলছিস? নীরব কিছু বলতে যাবে, তখন দেখলো ম্যাডাম এইদিকে আসছে। তখন নীরব বলল, এই দূরে গিয়ে বস, ম্যাডাম আসছে, পড়ায় মনোযোগ দে। তখন ফাহাদ একটু দূরে চলে গেল আর পড়ায় মনোযোগ দিল। ম্যাডাম নীরবের কাছে গিয়ে গাল টেনে আসতে করে বলল, সরি গো তখন মারার জন্য। নীরব অবাক হয়ে গেছে ম্যাডামের কথা শুনে। আর সরি বলাতে তখন নীরব বলল, আরে সরি বলতে হবে না, কিছু মনে করি নাই। তখন ম্যাডাম আবার বলল, আর হাতটা তুমি দিলে ভালোই হতো। এটা বলেই ম্যাডাম হেসে নীরবের চুলগুলো এলোমেলো করে গাল টেনেই চলে যেতে লাগলো তার জায়গায়। নীরব এটা শুনে ব্যাককেল হয়ে গেছে। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখে মুচকি হাসছে আর তার দিকে তাকিয়ে আছে। নীরব মনে মনে বলল, শয়তান ম্যাডাম খালি কালে টানে। আমি কি বাচ্চা নাকি? বুঝলাম না হঠাৎ ম্যাডাম এমন ব্যবহার করছে কেন, কি হয়েছে কে জানে। তখন ফাহাদ বলল, কি রে ম্যাডাম কি বললো? আমি ঠিক মতো শুনতে পাই নাই। নীরব মনে মনে বলল, সত্যি বলে সারাক্ষণ বলে জ্বালিয়ে মারবে, তার চেয়ে ভালো মিথ্যা কথা বলি। কিছু না, সরি বললো তখন মারার জন্য। ও আচ্ছা। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল।
নীরব আর ফাহাদও বেরিয়ে পড়ল কলেজ থেকে। বের হওয়ার পর ফাহাদ বলল, এখন কোথাও ঘুরতে যাবি বল? কোথায় গেলে ভালো হয়? তুই বল। অনেক দিন হলো নদীর ধারে যাওয়া হয় না, চলো ঘুরে আসি। নদীর ধারে আম গাছের নিচে বসে কিছুক্ষণ দেখে আসি। ঠিক আছে চল। একটা কাজ করো, 2টা কোন আইসক্রিম নিয়ে আয়, বসে বসে খাবো। ঠিক আছে চল, সামনের দোকান থেকে কিনে নিব। এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। সামনের দোকানে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেল। নদীর ধারে গিয়ে আম গাছের নিচে বসে পড়ল। তখন ফাহাদ বলে উঠল, আহা, নদীর ধারে বসার মজাই আলাদা। এখন দে আইসক্রিম। এই নে। তখনই নীরবের পেছন থেকে কেউ বলে উঠল, ভাইয়া আপনি এখানে? ক্যাডারে? আমি রিমা ভাইয়া। তখন নীরব তাকিয়ে দেখলো রিমা আর আবির দুজনেই একসাথে। তখন নীরব আবিরকে বলল, কি রে, তুই এখানে কি করিস স্কুল রেখে? কেন, দেখো না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি। স্কুলে ফাঁকি দিয়ে এই কাজ তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তখন রিমা বলল, কি? আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবে? আসুক, কে আসবে দেখে নিব। এই বলে রিমা তার জামার হাতা একটু উপরে তুলে আবিরের সামনে দাঁড়ালো। তখন ফাহাদ বলল, বাবারে বাবা, কি ভালোবাসা রে শিশুদের। এই যে কাকে শিশু বলছেন? আমরা মোটেও শিশু না, 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, 1 বছরের রিলেশন আমাদের। কি? আল্লাহ, একটা লেবু ফেলাও, কেউ খাক আমি মরি। কি শুনলাম আমি এটা? দূর, তুই চুপ কর তো। আজ বাসায় গিয়ে আব্বু আমাকে বলবো স্কুল রেখে ঘুরে। আচ্ছা, তুমি এখানে কি করো ভাইয়া? ঘুরতে আসছি। তুমি কলেজে রেখে কি করো আমিও বলবো। নীরব মনে মনে বলল, এই যায়, এ তো দেখি আমায় ব্ল্যাকমেল করছে। আচ্ছা কিছু বলিস না, বাসায় তোর চেয়ে বেশি আমার মার খেতে হবে। আমিও বলবো না, তুইও বলিস না। তুই ঘোর, চল ফাহাদ, আমরা অন্য জায়গায় বসি। ঠিক আছে। এই বলে নীরব আর ফাহাদ হাঁটতে লাগলো। তখন ফাহাদ বলল, শালার কপাল, আমাদের কলেজে পড়ে, ফেসবুকে 1000টা স্ট্যাটাস দিয়ে একটা গার্লফ্রেন্ড পায় না। আর তোর ছোট ভাই মাত্র ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 1 বছর ধরে রিলেশন করে। আল্লাহ, দড়ি ফেলাও, আইয়া পড়ি, এই জীবন রেখে লাভ কি? চুপ কর তো, আলতু ফালতু কথা না বলে। শোন, যদি তাকে নসিবে আপনি গার্লফ্রেন্ড আসবে। তোরে কইছে আইবো, এক জোড়া জুতাও আইতো না চুরি না করলে। দূর, চুপ কর তো, এখন চল অন্য কোথাও ঘুরি গিয়ে। চল, কি আর করা, গার্লফ্রেন্ড তো নাই, 2 বন্ধু মিলে ঘুরি। কোথায় যাবি বল? চল এদিকে হাঁটি কোথাও। ঠিক আছে চল। তারপর ফাহাদ আর নীরব হেঁটে যেতে লাগলো কিছুটা সামনে। যাওয়ার পর তাদের পেছন থেকে আবার কেউ ডাকলো। তাকিয়ে দেখে রিমা। তখন রিমা বলল, এই যে সিঙ্গেল ভাইয়ারা। তখন ফাহাদ বলল, মা হার্ট ব্রেক ফেল করছে, আজ এরা মারবে নিশ্চয়ই। বলছিলাম কি, আপনাদের তো গার্লফ্রেন্ড নাই, হাতের আইসক্রিম রেখে কি করেন? দিয়ে যান, আমরা দুজন খাবো। কেমনটা লাগে বলতো, শালার এমনি গার্লফ্রেন্ড নাই। এদের দেখে কষ্ট হয়, তার উপর আবার বলে বলে রাগ ওঠায়, আগুনে কেরোসিন তেল ঢালে। দাঁড়া, আজ তুই ব্যাটারিতে পানিতে চুবিয়ে মারবো। রাগছিস কেন? ঠিকই তো বলেছে। ভাইয়া, আপনি একেবারে বুঝছেন। শোন, আমাদের তো গার্লফ্রেন্ড নাই, হুদায় এই আইসক্রিম খেয়ে লাভ নাই। তার চেয়ে ভালো দিয়ে দে, তার ছোট্ট ভাইয়ের উপকার হবে। দুজন মিলে প্রেম করুক আর আইসক্রিম খাক। ধন্যবাদ সিঙ্গেল কিউট ভাইয়াটা। আর বলিস না রে বাপ, আমার সিঙ্গেল না বলে বালিশ চাপা দিয়ে মারলা। তখন দূর থেকে হাবিব বলে উঠল, তাহলে সিঙ্গেল দাদু ডাকমুনি। এটা বলে হার্ট অ্যাটাক করানোর দরকার নেই। তোদের শিশুময় ভালোবাসা দেখে এমনিতেই কচু গাছের আগায় গিয়ে ফাঁসি দিতে মন চাইছে। কলেজ গিয়ে করলাম ডাকি। তাহলে আইসক্রিমটা দাও আর জলদি গিয়ে গার্লফ্রেন্ড বানাও। তখন নীরব আইসক্রিম দুটি রিমাকে দিয়ে বলল, এইবার আইসক্রিম নিয়ে যা, নয়তো অ্যাটম বোম মিললে মারমু তোদের উপর। তারপর আইসক্রিম দুটো নিয়ে রিমা চলে যেতে লাগলো। কিছুদূর গিয়ে আবারও বলে উঠল, এইগুলা আইসক্রিম কেনার আগে মনে রাখবেন ভাইয়া, এই কোনো আইসক্রিম সিঙ্গেলদের জন্য নয়। দাঁড়া পাক না, তোরে পানিতে ধইরা মিললে মারবো।
নীরব রিমার দিকে এগিয়ে যাবে তখন ফাহাদ টেনে সেখান থেকে নিয়ে আসলো আর বলল, দেখলি আজ একটা গার্লফ্রেন্ড নাই বইলা পোলাপানগুলোও মজা লয়। হয় রে দেখছি। আল্লাহ এই দুই এতিমকে দুইটা গার্লফ্রেন্ড ধইরা মিললাম আরো তাড়াতাড়ি। তখনই কই থেকে জানি একটা ছেঁড়া জুতা এসে উড়ে পড়লো আর সেটা ফাহাদ তুলে বলল, দেখলি কি কপাল, উপরওয়ালা জুতা লিখে রাখছে, ছিঁড়া জুতা এখন। এটা লইয়া আয়, 2 টাকা হলেও পামো। দূর হালা, মজা লস নাকি? কি আর করবো, ছোট ভাই স্কুলে পড়ে এখনই প্রেম করে দেখে বড় ভাইকে মজা লয় নাই বলে। একটা গার্লফ্রেন্ড থাকলে তো আর মজা লইতে পারতো না। তোর ভাই 6ষ্ঠ শ্রেণীর ছাত্র হয়ে 1 বছরের বেশি হলো প্রেম করে, আর আমরা কলেজ পড়েও একটা গার্লফ্রেন্ড নাই। ছি ছি, কি শরম। থাক আই জায়গা, আল্লাহ দিব একদিন। এখন তো চাইছিলি, আইছে তো জুতা উড়ে। চুপ করে, এইগুলো কেউ শুনলে শরম। চল বাসায় যাবো। চল। তারপর নীরব আর ফাহাদ হেঁটে বাসার দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখলো রাস্তার পাশে একটা চায়ের দোকান। তা দেখে ফাহাদ বলল, সিগারেট খাবি? না রে। আরে একটা খা, গার্লফ্রেন্ড না থাকার দুঃখে। নীরব খেতে চাইছিল না, তবু ফাহাদ জোর করে একটা সিগারেট দিল। তখন নীরব সিগারেট ধরিয়ে দোকান থেকে বের হয়ে কিছুটা দূরে এসে সিগারেট টেনে খেতে লাগলো। একটা সাইডে দাঁড়িয়ে, লোকজন নেই একদম এখন, আর ফাহাদ দোকানের ভেতরে। তখন নীরব হঠাৎ চোখটা বন্ধ করে একটা টান দিল সিগারেটে আর বলে উঠলো, নীরব চোখ বন্ধ করে বলল, কই যাচ্ছে হারামি হবু বউটা, হেও না একটু আগে থেকে প্রেম করতাম। সেটা বলে যখন চোখ খুললো তখন দেখলো ওর সামনে ম্যাডাম দাঁড়িয়ে আছে। নীরব তো ম্যাডামকে দেখে পুরাই অবাক হয়ে গেছে, কি করবে বুঝতেই পারছে না, হাতে সিগারেট। ম্যাডাম কই থেকে আসলো? নীরব তখন তাড়াতাড়ি সিগারেট ফেলে দিল, হাত চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। ম্যাডামের দিকে তাকাতে সাহসই পাচ্ছে না। কিছুক্ষণ কেটে গেলে পাশ থেকে শুধু ফুপানোর শব্দ আসছে। তখন নীরব একটু সাহস করে ম্যাডামের চোখের দিকে তাকিয়ে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন নীরব মাথা নিচু করে বলল, ম্যাডাম আপনি এখানে? তখন ম্যাডাম নীরবের কলার চেপে ধরে রাগী গলায় বলল, তাহলে কই থাকবো? আগে বলো, সিগারেট কোন সাহসে খাচ্ছিলে? কথাটি ম্যাডাম ধমক দিয়ে বলল। তখন নীরব বলল, আমার দোষ নেই, সব দোষ ফাহাদ এর, ও আমায় জোর করে দিছে খেতে। এদিকে ফাহাদ ম্যাডামকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। তখন ম্যাডাম বলল, দিলেই খেতে হয়? কোথায় ফাহাদ? দোকানে ওই তো। নীরব দেখাতে গিয়ে দেখে কেউ নাই। তখন ম্যাডাম বলে উঠল, কেউ নেই তো? নীরব মনে মনে বলল, শালা হারামি একা রেখে পালিয়ে গেছে। তখন নীরব বলে উঠল, ভয় হয়তো পালিয়ে গেছে আপনাকে দেখে। তুমি জানো না সিগারেট কতটা ক্ষতিকর, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? বাজে আরো নেশা করো নাকি? না ম্যাডাম, আমি এমন ছেলে নই, আর আমি জানি সিগারেট ক্ষতিকর, তাই তো ম্যাডাম ছেড়ে দিয়েছে, খাই না। কিন্তু জোর করে দেয় বলে মাঝে মাঝে খাই, আর খাবো না। প্রমিস করো। এবার কলার ছাড়ুন। তখন ম্যাডাম ছেড়ে দিয়ে বলল, তুমি জানো এতে তোমার ঠোঁটের ক্ষতি হচ্ছে, আর তোমার স্ত্রীর সমস্যা হবে তখন। নীরব অবাক হয়ে বলল, স্ত্রী? আমি তো বিয়ে করলাম না এখনো। তো কি হয়েছে, করবে তো। চলো, আমি থাকতে সিগারেট খেতে দিব না, পরে হয়তো আমারই সমস্যা হবে। এটা বলে নীরবকে কিছু না বলতে দিয়ে তার হাত ধরে টেনে সেই দোকানে নিয়ে গিয়ে বলল, কাকা এই ছেলের কাছে কখনো আর কোনো সময় সিগারেট বিক্রি করবেন না, করলে পরে সমস্যা হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম নীরবকে টেনে নিয়ে নীরবের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যতগুলো দোকান ছিল সবগুলোতে সিগারেট দিতে না করে গেল। নীরব অবাক হয়ে তার ম্যাডামের এইগুলো দেখছিল, কিছুই বলছিল না। নীরব তার বাসার কাছে যাওয়ার পর ম্যাডামকে বলল, ম্যাডাম হয়েছে, বাসায় এসে গেছে, এই তো এখানে, এবার ছাড়ুন। আর শোনো। ম্যাডাম নীরবের হাতটি ছেড়ে দিয়ে তখন নীরবের ঠোঁটে হালকাভাবে হাত দিয়ে ধরে বলল, ঠোঁটের যত্ন নাও বেশি ভালো করে। কেন? যা বলছি তাই করবা। এটা বলে ম্যাডাম মুচকি হাসি দিয়ে চলে গেল। নীরব অবাক হয়ে ভাবছে ম্যাডামের এইগুলো কাণ্ডের কথা। কিছুই বুঝলাম না, অদ্ভুত আচরণ করছে কেন? এটা বলে আবারও ভাবতে লাগলো নীরব, অধিকার খাটাতে চাইছে কেন? তখন নীরব নিজেই নিজেকে বলে উঠল, তাহলে কি প্রেমে পড়ে গেছেন ম্যাডাম? পারলেও কাজ হবে না, আমি পড়বো না সিনিয়রের। হয়তো সিনিয়র বলে শাসন করছে। এটা বলেই হাসতে হাসতে বাসায় চলে গেল।
গিয়ে দেখে এখনও তার ছোট ভাই আবির আসে নাই। তখন নীরব বলে উঠল, পেয়েছি, এখন আম্মুকে বলবো আবির স্কুলে রেখে মেয়ে নিয়ে ঘুরে। এটা বলে নীরব দৌড়ে তার মায়ের রুমে গেল। গিয়ে দেখে আবির আগে থেকেই বসে আছে। নীরব আবিরকে দেখে হবাক। তখন নীরব বলল, কিরে তুই কখন আসলি? অনেকক্ষণ আগেই আসছি। নীরব মনে মনে বলল, বেঁচে গেলি। যা, তুই এখন হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। ঠিক আছে। তখন নীরব গিয়ে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাকিটা সময় ঘরে বসে কাটিয়ে দিল। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে নীরবের ঘুম ভাঙলো কারো কলে। তখন নীরব ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে? ওপাশ থেকে রিমা বলল, ভাইয়া আমি আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। আল্লাহ ধরি ফেলাও, আইয়া পড়ি, ওঠাও না আমারে। তখনই কেউ ফোনটা টান দিয়ে নিল। তখন নীরবের ছোট্ট ভাই আবির। তখন আবির রিমাকে বলে উঠল নীরবকে শুনিয়ে, শুভ সকাল জান। ঠাড়া পড়বা আর আমি তোর উপরে দূরে যা। তখন আবির নীরবকে বলে উঠল, বুঝি বুঝি, জলে সিঙ্গেল তো তাই। দূরে যা, সকাল সকাল তুই বড় ভাইয়ের লগে মজা লস। তখন বলে আবির রিমাকে বলল, জান জানো, রাত কাটে না তোমায় ছাড়া, ঘুম আসে না একলা, একা তোমায় দেখতে না পাওয়া মনটা ছটপট করছে। হাই আল্লাহ, কোন দিকে তুমি অকটেল ককটেল অ্যাটম বম মিললাম আরো এডির উপর। তখন নীরবকে শুনে আবারও বলতে লাগলো, কোলবালিশ তো সিঙ্গেলদের জন্য, আমার জন্য তো তুমি আছো জান। খুব শীঘ্রই বিয়ে করে হানিমুনে উগান্ডা যাব আর ফিরে আসবো ফুটবল টিম তৈরি করে। তখন নীরব শোয়া থেকে উঠে বলল, তুই খারাপ, তোর বিয়ে হানিমুনে উগান্ডা যাওয়া বের করছি। তখন আবির ফোনটা নিয়ে দৌড়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর নীরবকে শুনিয়ে শুনিয়ে বলল, জান ওরে এত চুম্মা দিস না, এটা মোবাইল অজ্ঞান হয়ে যাবে, নাট বল্টু সব খুলে পড়ে যাবে। তাতে তোমার কি? আমি আমার গার্লফ্রেন্ডকে দিচ্ছি, সিঙ্গেল পোলাপান দূরে যাও। আমি পোলাপান, আম্মা কই তুমি? এটা বলেই দুঃখে তার আম্মুর কাছে চলে গেল। গিয়ে দেখে রান্নাঘরে। তখন নীরব গিয়ে বলল, আম্মা আম্মা তাড়াতাড়ি একটা বিয়ে করে দাও তো। নীরবের আম্মু তখন কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল, এই দরচামিচ, তুই একটু তরকারিটা নাড়া দিস, আমি একটু আসছি মাছ নিয়ে। এটা বলেই নীরবকে দিয়ে চলে গেল। তখন নীরব তরকারি আস্তে আস্তে নাড়া দিতে লাগলো আর বলতে লাগলো, হালার কপাল আমার, কেউ বোঝে না, চাইলাম বউ দিল চামিচ ধরিয়ে। তখন নীরবের আম্মু চলে আসলো আর বলল, যা, গোসল করে রেডি হয়ে জলদি আয়, কলেজের সময় হয়ে যাচ্ছে। কি আর করা, যাচ্ছি। এটা বলে নীরব তার রুমে এসে ব্রাশ করতে লাগলো। কিছুক্ষণ পর গিয়ে গোসল করে এসে রেডি হতে লাগলো। তখন আবির এসে মোবাইল ফোন দিয়ে গেল। আবিরও রেডি হয়ে গেছে। তারপর দুজনে খাবার টেবিলে গিয়ে বসে পড়ল। তখন তার আম্মু খাবার দিল। খাবার খেতে খেতে বলল, আব্বু কোথায় চলে গেছে? বললো কাজের চাপ বেশি তাই চলে গেছে। এটা বলে নীরবের আম্মু রান্নাঘরের দিকে গেল। তখন নীরব আবিরকে বলল, স্কুলে দিয়ে আসতে হবে নাকি তোর গার্লফ্রেন্ড এসে নিয়ে যাবে? তোমায় যেতে হবে না, তুমি খেয়ে কলেজে যাও, আমি রিমার সাথে যাব। ঠিক আছে। এটা বলেই নীরব খাবার খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিল। ততক্ষণে আবির চলে গেছে। তারপর নীরব তার আম্মুকে বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। বেরিয়ে ফাহাদকে কল দিল, কিন্তু ফাহাদ আগেই কলেজ থেকে চলে গেছে। বলল হার্ফ কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে নীরবকে জলদি আসতে। তখন নীরব দুই কানে হেডফোন গুঁজে একটা গান প্লে করে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো। কিছুটা পথ যেতেই হঠাৎ একটা রিক্সা থামলো নীরবের পাশে। এসেই তখন নীরব লক্ষ্য করে দেখলো ম্যাডাম। নীরবকে কিছু বলছে। তখন নীরব হেডফোন খুলে ফেললো। তখন ম্যাডাম বলল, এদিকে আসো। নীরব তখন একটু কাছে গিয়ে বলল, বলুন ম্যাডাম। ওঠো রিক্সায়। না, আমি হেঁটেই যেতে পারবো। এটা বলে নীরব একটু ম্যাডামের দিকে তাকিয়ে দেখলো ম্যাডাম আজ নেভি ব্লু শাড়ি পরেছে, সাথে লম্বা হাতা ব্লাউজ, ছোট লিপস্টিক, হাত ছোট্ট একটা কপালে টিপ, হাতে অনেকগুলো চুড়ি। নীরব ম্যাডামকে দেখে এক বস্তা ক্রাশ খেয়ে গেছে। খুবই সুন্দর লাগছিল ম্যাডামকে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ম্যাডাম বলল, এমনিতে লেট হয়ে গেছে, হেঁটে গেলে আরো লেট হবে, ওঠো বলছি, নয়তো খুব খারাপ হবে। এই কথাগুলো শুনে নীরবের হুঁশ আসলো।
ওই যে চলে গেছিল ক্রাশকে, তখন নীরব বলে উঠল, আপনি একজন মেয়ে, আমি ছেলে, দুজন একসাথে গেলে মানুষ অনেক কিছু ভাবতে পারে। যে যা ভাবার ভাবুক, তাতে কি হয়েছে? নিজে ঠিক তো সব ঠিক। কথা কম বলে ওঠো বলছি। আমি হেঁটে গেলেই ভালো হতো। উঠতে বলছি না? আমি কি নেমে আসবো? আচ্ছা ঠিক আছে, উঠছি। এটা বলে নীরব রিক্সায় উঠে বসলো। হ্যাঁ, রিক্সা চলতে শুরু করলো। নীরব উঠে বসতেই তখন নীরবের কেমন জানি লাগতে শুরু করলো। এই প্রথম কোনো মেয়ের সঙ্গে বসে রিক্সা দিয়ে যাচ্ছে, তাই একটু অন্যরকম লাগছে। তখন নীরব ম্যাডামের থেকে একটু দূরে বসার ট্রাই করতে লাগলো, কিন্তু কাজ হচ্ছে না। ম্যাডাম চেপে সে নীরবের সাথে ঘেঁষে বসতে লাগলো। রিক্সায় তো এমনিতেই জায়গা নেই, তাই আর দূরে যেতে পারলো না। তখন ম্যাডাম রিক্সার কাভার উঠিয়ে নীরবকে একটা টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এসে আস্তে করে বলে উঠল, দূরে যাচ্ছ কেন? কাছে আসো, নয়তো পড়ে যাবে তো। নীরব কি বলবে বুঝতে পারছে না। একদম কাছে চলে গেছে নীরব ম্যাডামের। তখন ম্যাডাম আবার বলে উঠল, কেমন লাগছে আজ আমাকে? নীরব তখন তোতলাতে তোতলাতে বলল, খুব সুন্দর। তাই? এটা বলেই ম্যাডাম নীরবের হাতটি ধরে আস্তে আস্তে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আর নীরব তো খাবার শুরু করছে। যখনই ঠোঁট জোড়া এক করতে যাবে, তখন রিক্সা চালক বলে উঠল, ম্যাডাম কই নামবেন? এইখানে কি? রিক্সা চালক কথাটি সামনে তাকিয়ে বলল। তা শুনে ম্যাডাম তাড়াতাড়ি নীরবের ঠোঁটের থেকে দূরে চলে আসলো। হ্যাঁ, সামনে গেটের দিকে রাখেন। তারপর গেটের সামনে গিয়ে দাঁড় করালো রিক্সায়। আর ম্যাডাম বলে উঠল, আমি ভাড়া দিচ্ছি, তোমার দিতে হবে না। এটা বলেই ম্যাডাম ভাড়া দিয়ে সাথে সাথে চলে গেল। আর নীরব রিক্সায় বসে আছে আর ভাবতে লাগলো, কি করছিল এইগুলো ম্যাডাম। তখনই কোথা থেকে ফাহাদ এসে বলতে লাগলো, বাহ দোস্ত, ভালোই চলছে তাহলে। এক রিক্সায় পাশাপাশি বসে হাতটা ধরে, বাহ কি দৃশ্য। তখন নীরব রিক্সা থেকে নেমে বলল, দূর, তুই যেগুলো ভাবছিস সেগুলো কিছুই না। কলেজ আসতে লেট হচ্ছে, তাই ম্যাডাম লিফট দিল। তুই বলছিস একটা, তোর চোখ বলছে আর একটা, কিন্তু সত্যি তো? আরে সত্যি বলছি, মিথ্যা কেন বলবো? আচ্ছা বুঝতে পারছি। চল কলেজের মাঠের কোণটায় গিয়ে বসে কথা বলি। তাই করি, চল। তখন নীরব আর ফাহাদ গিয়ে মাঠের এক কোণায় বসে পড়লো। আর বসার পর ফাহাদ বলল, আজ ম্যাডামকে একটু বেশি সুন্দর লাগছে, তাই না? সত্যি খুবই সুন্দর লাগছে আজ। ওই কাজল কালো চোখ, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, নেভি ব্লু শাড়ি, লং হাতা ব্লাউজে খুব সুন্দর লাগছে। এ যেন একটা পরী উঠে এসেছে কোনো স্বর্গ থেকে। বাহ বাহ, তুই তো দেখি সবই মুখস্থ করে ফেলেছিস। এক এক করে সব দেখে দেখে আসছিস মনে হয়। তার মানে তুই ক্রাশ খাইছিস নিশ্চয়ই। তোর ক্রাশ খাবো আমি, তার উপর আবার সিনিয়রের উপর? হাসালি আমায়। এতে হাসির কি হলো? তুই যেভাবে বলছিস কেউ ক্রাশ না খেলে এমন করে বলতে পারে না। আরে না, জাস্ট একটু সুন্দর লাগছে তাই প্রশংসা করলাম। ও আচ্ছা, তাই বল। আমি মনে করলাম ক্রাশ খেয়েছিস। সুন্দর লাগছিল ক্রাশ খাওয়ার মতোই, কিন্তু সিনিয়রের উপর কখনো ক্রাশ খেলে চলবে না, কারণ খেলেই বাস। যদি ক্রাশ খাই, প্রেম করব না, করলেই বিপদ আছে। রাগ দেখালে বলবে, উল্টোপাল্টা কথা বলবে, সম্মান দিয়ে কথা বলতে বলবে। সে যা বলবে তাই করতে হবে, সিনিয়র বলে কিছু বলাও যাবে না তাকে। আর যদি প্রেমের বাঁধনে একেবারে জড়িয়ে তারপর বিয়ে হয়, তাহলে তো জীবন পুরাই নিমপাতা হয়ে যাবে। কে বলেছে তোকে? বলবে কি, দেখিস না সাব্বিরের কি অবস্থা, সারাদিন ঘরের সব কাজ করে। কিছু বললে বলে আমি সিনিয়র, আমায় আবার বলিস কাজ করতে। তখন কিছুই বলতে পারে না বেচারা। দেখিস না বেচারা বিয়ে করে ঘর থেকে বের হতে পারে না, বউ তাকে বের হতে দেয় না, সারাদিন কাজের উপর রাখে। আচ্ছা, একদিন সাব্বিরের বাসায় গেলে কেমন হয়? ভালোই হবে। অনেকদিন দেখা হয় না, কিছুদিন পর নিশ্চয় দুজন গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ ঝুমুরকে দেখতে পাচ্ছি না, কোথাও কলেজে আসেনি? না, আজ কলেজে আসেনি। খুব বাঁচা গেল, নয়তো আজও র্যাগিং করতো হয়তো বা। আচ্ছা এখন চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। আচ্ছা চল। এটা বলেই তখন উঠে ক্লাসরুমে যেতে নীরব ভাবতে লাগলো, না, ম্যাডামের থেকে দূরে থাকতে হবে যে করেই হোক। বুঝতে পারছি ম্যাডামের মতিগতি ভালো না, আমিও চাই না সিনিয়রের সঙ্গে প্রেম করতে।
তারপর নীরব আর ফাহাদ দুজনেই যেতে লাগলো। তখনই তাদের ক্লাসের একজন ছাত্রী নাম ফারহানা তাদের কাছে দৌড়ে আসলো আর বলল, কেমন আছেন আপনারা? জি ফাটাফাটি, একদম বিন্দাস আছি। আপনি? আমিও ভালো আছি। আচ্ছা, আমি কি আপনাদের বন্ধু হতে পারি? তখন ফাহাদ বলে উঠল, যাক, আমাদের বন্ধুত্বের মেম্বার আরও একজন বেড়ে গেল। ফারহানা অবশ্যই হতে পারো। তাহলে তুমি বা আপনি করে বলা যাবে না, তুই করে বলতে হবে। ঠিক আছে, রাজি। ঠিক আছে, এখন চল ক্লাসে যাওয়া যাক, পরে কথা বলা যাবে। চলো। তারপর নীরব, ফাহাদ, ফারহানা ক্লাসে চলে গেল। গিয়ে ক্লাসে বসার কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসে আসলো। তখন সবাই দাঁড়িয়ে গেল ম্যাডামকে দেখে। ম্যাডাম ভিতরে আসার পর বলল, বসো সবাই। সবাই বসে পড়লো। তখন ম্যাডাম বলল, গতকাল যে পড়াগুলো দিয়েছি সবাই কি শিখে আসছো? তখন সবাই হ্যাঁ বলল, কিন্তু নীরব আসতে বলল না। আর ফাহাদ কিছুই বলেনি, চুপ করে রইল। গতকাল রাতে নীরব কিছুই পড়তে পারেনি, তাই না বলল আসতে। তখন নীরব বলল, গুড, তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করছি। তখন সবাই হ্যাঁ বলল। তখন ম্যাডাম প্রথমে ফাহাদকে বলল, ফাহাদ তুমি দাঁড়াও আর বলো। তখন ফাহাদ দাঁড়িয়ে বলল, আসলে ম্যাডাম, হয়েছে কি, মশার অত্যাচারে আর গতকাল পড়তে পারিনি। সবাই তখন ঠিক করে হেসে দিল। ম্যাডাম একটু হেসে রেগে উঠল। তখন ম্যাডাম মনে মনে বলল, এই তো পেয়েছি সুযোগ, এখনই সিগারেট খাওয়ানোর প্রতিশোধ নিতে হবে। তখন ম্যাডামের কাছে গিয়ে ফাহাদকে বলল, কি জানি বললে, আবার বলো তো একবার। তখন ফাহাদ ভয়ে ভয়ে বলল, না মানে এগুলো আমার প্রশ্নের উত্তর না, যেটা বলছি সেটার উত্তর দাও। না ম্যাডাম, আমি পারি না। তখন ম্যাডাম রেগে গিয়ে ফাহাদকে বলল, হাত দাও। তখন হাত দিল ফাহাদ। আর ম্যাডাম তখন ফাহাদকে জোরে 5টা হাতে বাড়ি দিল আর বলল, কানে ধরে দাঁড়িয়ে থাকো, আমার সারা ক্লাসে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ মন খারাপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন ম্যাডাম নীরবকে আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি শিখে আসছো? তখন নীরব মাথা নেড়ে না বলল। তখন ম্যাডাম বলল, দুষ্টু কোথাকার। হেই বলে তখন ম্যাডাম নীরবের গালে একটু টান দিয়ে হেসে চলে গেল। তখন নীরব মনে মনে বলল, শয়তান মাইয়া, খালি গালে টানে, এটা কি রাবার নাকি? ফালতু ম্যাডাম আমার মাসুম গালটারে টেনে লম্বা করে ফেলছে। যাই হোক, বুঝলাম না ম্যাডাম আমায় কিছু বলেনি কেন। তখন ফাহাদ আস্তে করে বলল, কিরে, তুই না বললি পড়া পারিস না, তাহলে ম্যাডাম কিছু বললো না কেন? তখন নীরব একটু ভাব নিয়ে বলল, আরে কে বলছে পারি না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, তাই কিছু বলেনি। আমি কিন্তু তোর সাথেই বসে আছি, আমার সাথে মিথ্যা কথা বললে কোনো লাভ নাই, এটা চিটিং। হ্যাঁ, তোকে কিছু বললো না। বুঝতে যখন পারছিস তখন আবার জিজ্ঞেস করিস কেন? আমি কি জানি নাকি? আমি বুঝতে পারছি ম্যাডামের মনে তোর প্রতি কিছুটা ভালোবাসা জন্মেছে, তাই এমন করেছে। খুব তাড়াতাড়ি সেটা আরো বেশি ভালোবাসায় রূপ নিবে। বলিস কি? তাহলে তো বেচারি চাকা খাবে আমায় না পেয়ে। দেখা যাবে কি হয়। তখন ম্যাডাম গিয়ে আর একজনকে জিজ্ঞেস করলো, সে ঠিক মতো বলতে পারছে। তখন ম্যাডাম আর কাউকে জিজ্ঞেস না করে বলল, সবাই লিখে নিয়ে আসো, আমি দেখবো। আর ফাহাদ তুমি বসে পড়ো, আজকের মতো ছেড়ে দিলাম, লেখা শুরু করো। তারপর সবাই লিখতে শুরু করলো। নীরব তো পারে না, তবু যতটুকু পারে লিখলো। তারপর ম্যাডামের কাছে জমা দিল খাতা। কিছুক্ষণ পর সবার খাতা দেখে বলল নিয়ে যেতে। তখন যে যার খাতা নিয়ে বসে পড়লো। আর নীরব তখন তার খাতা নিয়ে এসে দেখে অবাক হয়ে গেছে, কারণ খাতায় লেখা, কলেজ শেষে অবশ্যই আমার জন্য অপেক্ষা করো, আমি আসবো, যদি আমায় রেখে যাও তাহলে সত্যি পরের দিন খুব মারবো। নীরব তো অবাক হয়ে গেছে। তখন নীরব ম্যাডামের দিকে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তখন নীরব তার চোখের দিকে তাকাতেই চোখ মারল। নীরব তো আরো অবাক হয়ে গেছে। তখন ম্যাডাম হাসতে লাগলো। তারপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে গেল। নীরব আর ফাহাদ একে একে সব ক্লাস শেষ করে বের হলো। কলেজের গেটের সামনে গিয়ে নীরব ফাহাদকে বলল, দোস্ত তুই চলে যা, আমার যেতে দেরি হবে, একটু কাজ আছে। কি কাজ রে তোর কলেজে এখন? ম্যাডাম বললো দাঁড়িয়ে থাকতে, তার জন্য, তাই। বাহ বাহ, তাই নাকি? আচ্ছা, তা তোকে বললো কখন ম্যাডাম এ কথা? খাতায় লিখে দিয়েছে। ও আচ্ছা, নিশ্চয়ই তোকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে, তাহলে আর কি করা, থাক আমি যাচ্ছি। তারপর ফাহাদ চলে গেল। নীরব তখন দাঁড়িয়ে রইল। তখনই ফারহানা এসে বলল,
কি রে, এখনো বাসায় যাসনি তুই? না রে, কাজ আছে তাই দাঁড়িয়ে আছি। আচ্ছা চল ফুচকা খাই গিয়ে, অনেকদিন হলো খাই না। আয়। না, তুই গিয়ে খেয়ে আয়, আমি যেতে পারবো না, কাজ আছে। আরে রাখ তোর কাজ, আয় বলছি, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। এই বলে নীরবকে ফারহানা হাতে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই ম্যাডাম এটা দূর থেকে দেখতে পেল, দেখেই রেগে আগুন হয়ে গেল। তারপর ম্যাডাম তাড়াতাড়ি গেল তার ব্যাগ নিতে। এদিকে ফারহানা নীরবকে কলেজের বাইরে নিয়ে গেল একটা ফুচকা দোকানে, গিয়ে বসে 2 প্লেট ফুচকা দিতে বলল। তখন নীরব বলল, আচ্ছা তোরা কয় ভাই বোন ফারহানা? 2 বোন আমরা। আর তোরা? আমরা 2 ভাই। তখন এই ফুচকা দিল দুজনকে, আর দুজন ফুচকা নিয়ে তখন খেতে লাগলো। ফারহানা তখন একটু হেসে কথা বলতে লাগলো, সাথে নীরবও। তখনই ম্যাডাম আসলো, তাদের সামনে এসে রাগে ফুপাতে লাগলো। আর নীরবের দিকে ভয়ঙ্কর রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল ম্যাডাম। তখন নীরব ম্যাডামের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ম্যাডামের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। নীরব ম্যাডামের রাগ দেখে কিছুটা ভয় পেয়ে গেল। তখন ফারহানা বলল, ম্যাডাম আপনি এখানে বসেন, ম্যাডাম ফুচকা খাবেন? তখন ম্যাডাম ফারহানাকে রাগী গলায় বলল, তুমি একে নিয়ে এখানে আসছো কেন? আর কে সাহস দিল তার হাত ধরার? নীরব আর ফারহানা দুজনে অবাক হয়ে গেছে এই কথা শুনে ম্যাডামের মুখ থেকে। তখন ম্যাডাম আবার নীরবকে বলতে লাগলো, আমি তোমাকে কি বলছি কলেজ শেষ করে দাঁড়িয়ে থাকতে আমার জন্য? আর তুমি সোজা একে নিয়ে চলে আসলে ফুচকা খেতে? তোর কত বড় সাহস, অন্য মেয়ের সাথে ফুচকা খাচ্ছিস, আবার হেসে হেসে কথা বলছিস, আবার হাত ধরে ধরে এখানে আসাকে সাহস দিল কে তোকে? এত? এটা শুনে নীরব আর ফারহানা দুজনে আরো বেশি অবাক হয়ে গেছে। ম্যাডাম প্রচন্ড রেগে গেছে। তা দেখে ফারহানা ব্যাপারটা বুঝতে পারছে। হাত ধরে আসাতে হেসে হেসে কথা বলাতে তা দেখে ম্যাডামের জেলাস ফিল হচ্ছে। ফারহানার আর বুঝতে বাকি রইল না ম্যাডাম যে ভালোবাসে। ম্যাডামের এমন ব্যবহার দেখে তখন ফারহানা বলতে লাগলো, আসলে ম্যাডাম হয়েছে কি, আমি আসার সময় দেখলাম নীরবকে দাঁড়িয়ে আছে একা, তাই ভাবলাম দুজনে মিলে ফুচকা খেয়ে আসি। যখন নীরবকে বললাম তখন আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসছি ফুচকা খেতে। আর ম্যাডাম অন্য কিছু ভাববেন না, আমরা দুজন খুব ভালো বন্ধু, তাছাড়া কিছু না ম্যাডাম। এই কথা শুনে মনে হলো তখন ম্যাডাম চিন্তামুক্ত। ম্যাডাম তার বুকে হাত দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে চুপ করে এলো, আর কি জানি ভাবতে লাগলো। কিছুক্ষণ পর ম্যাডাম শান্ত গলায় বলল, সরি, রাগ করো না, আসলে আমার একটু রাগ বেশি, তাই রাগের মাথায় বেশি বলে ফেলেছি, মাথা ঠিক ছিল না দেখে। সমস্যা নেই ম্যাডাম, বুঝতে পারছি, আসেন বসেন ফুচকা খাই। নাও তোমরা খাও। আরে আসেন তো। ফারহানা তখন ম্যাডামের হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে আরো 1 প্লেট ফুচকা দিতে বললো দোকানদারকে। এদিকে নীরব কোনো চিন্তা ছাড়াই সে তার মতো করে ফুচকা খাচ্ছে। ফ্রি বলে কে ছাড়ে খাওয়া, তাই কথায় কান্না দিয়ে ফুচকা খাওয়ায় মন দিল। কিছুক্ষণ পর ম্যাডামকে ফুচকা দিল। তখন ম্যাডাম আর ফারহানা খেতে লাগলো। ততক্ষণে নীরবে আর ফারহানার খাওয়া শেষ। তখন গিয়ে ফারহানা বিল দিয়ে দিল। তারপর কিছুক্ষণ পর খাওয়া শেষ হলে ফারহানাকে বিদায় দিয়ে ম্যাডাম নীরবকে নিয়ে হাঁটতে লাগলো। তখন নীরব বলে উঠলো, কিসের জন্য কলেজ শেষে দাঁড়িয়ে থাকতে বললেন? তোমার সাথে যাব বলে। আমার সাথে কেন যেতে হবে? একা যেতে পারেন না? পারি, কিন্তু যাব না, কারণ তোমার সাথেই যেতে ভালো লাগবে বলে। ব্যাপারটা কি বুঝলাম না, বলুন তো। এখনো না বুঝে থাকলে আর একটু অপেক্ষা করো, সবই বুঝিয়ে দিব। কি বলবেন এখনই বলুন। মন দিয়ে ভাবো, উত্তর পেয়ে যাবে। এত ভাবতে পারবো না, পরীক্ষা আসলেই ভাবি না, আর এখন হুদাই ভাবতে চাই না। তখনই ম্যাডাম একটা রিক্সায় ডাক দিল। আসার পর ম্যাডাম রিক্সায় উঠে বলতে লাগলো, ওঠো রিক্সায়। আপনি না হেঁটে যাবেন? এখন রাস্তা ফাঁকা, মানুষ নেই, আর কোনো গাড়িও নেই, তাই রিক্সায় এখন মনে হচ্ছে ভালোই সময়। কিন্তু তখন ম্যাডাম আবারও বলতে লাগলো কথা থামিয়ে, কোনো কথা নয়, উঠো। তখন নীরব বাধ্য হয়ে উঠলো রিক্সায়। উঠে বসার পর রিক্সা চলতে লাগলো। তখন ম্যাডাম নীরবের হাত ধরে কাছে আসলো একদম। তখন নীরব বলল, কি করছেন? দূরে যান। দূরে গেলে কাছে টানে, কাছে গেলে আরো কাছে। কি এক অদ্ভুত নেশা, মাতাল করার মতো তোমার নেশায় আসক্ত করে দিচ্ছে আমায়। এত আসক্ত হওয়া ঠিক নয়, কারণ এতে ক্ষতি হবে জীবনের, আপনার সবকিছুর, তাই আগেই ওয়ার্নিং দেওয়া থাক। হোক না, তাতে কি হয়েছে? এই বলে ম্যাডাম ধীরে ধীরে নীরবের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। তখনই ঠোঁট জোড়া হ্যাক করবে, তখন নীরব বলে উঠলো, এসে গেছি বাসায়, নামিয়ে দিন আমায়।
তখন ম্যাডাম সরে গেল। তখন রিক্সা থামিয়ে দিল। তখন নীরব রিক্সা থেকে নেমে বলে উঠল ম্যাডামকে, আপনি হয়তো যা ভাবছেন তার উল্টো ভাবছি আমি, কথাটি মনে রাখবেন। যাই হোক ম্যাডাম, বাসায় যান, আর পাগলামি কমাতে হবে। এত কিছু শুনতে চাই না। শোনো, আগামীকাল কলেজ শেষে দাঁড়িয়ে থাকবে, কাজ আছে। তুমি হয়তো রাগ দেখাওনি, আমার যদি না পাই তাহলে কিন্তু কিছু একটা সত্যি একটা হবে। ঠিক আছে। তখন ম্যাডাম চলে গেল। আর নীরব দাঁড়িয়ে ভাবতে লাগলো, বুঝলাম না ম্যাডাম, কাছে থাকলে কিছু বলতে পারি না কেন? তখনই পেছন থেকে কেউ ডাকলো। তাকিয়ে দেখে আবির আর রিমা দুজনে হাত ধরে হেঁটে হেঁটে হাসছে। তখন কাছে আসার পর নীরব বলল, কি রে ব্যাটারিরা, স্কুল ছুটি? স্কুল তো ছুটি করবই, কিন্তু আমাদের ছুটি মাত্র হবে। তখন রিমা বলে উঠলো, ভাইয়া আগামীকাল আমার জন্মদিন, সবাইকে নিয়ে আসবে। বাসায় অনুষ্ঠান করা হবে, সেইখানে সবাই আসবে। ঠিক আছে, আসবো। আর ভাইয়া একটা হেল্প করবে? কি করতে হবে? না মানে আমাদের বিয়ের কথাটা যদি একটু বাড়িতে বলে দিতে, তাহলে আগামীকাল বিয়ের কাজও হয়ে যাবে। নীরব এটা শুনে ব্যাককেল হয়ে গেছে। তখন সাথে সাথে বুকে হাত দিয়ে তখন নীরব বলে উঠলো, কি, কার বিয়ের কথা বলবো? আমার আর আবিরের। আল্লাহ, হার্ট অ্যাটাক না করিয়ে কোন দিকে তুমি একটা দড়ি ফেলাও। আইয়া পড়ি, কয়েকটি শিশু পোলাপান, এখনই বিয়ে? আমি শিশু না, বড় হয়ে গেছি। আগামীকাল যদি না হয় তাহলে বিয়ের তারিখ ঠিক করবে গিয়ে আমাদের। কি কয় এইগুলা? এখনো আমি বিয়ে করলাম না, আর তার আগে ছোট ভাই। তোরা যা বাপ, পাগল করিস না, এখন আর বলিস না হার্ট অ্যাটাক করবো। যদি না বলেন তাহলে কিন্তু আমরা পালিয়ে বিয়ে করব গিয়ে। এটা শুনে তো নীরব পাগল হওয়ার অবস্থা। তখন নীরব আবিরকে ধরে বলল, ওরে হারামি, কি ট্যাবলেট খাইয়ে নিয়ে আসছিস এটাকে? ছাড়ো তো, তুমি তো বিয়েই করতে পারবে না, হুদাই আমাদের নিয়ে মজা করছো। জান, তুমি যাও, ভাইয়া বলে দিবে, আমিও বলবো। ওকে ঠিক আছে, জান যাচ্ছি। এটা বলে নীলিমা চলে গেলেন। তখন আবিরও চলে গেল। এদিকে নীরব এদের কথা শুনে হালকা করে একটু মরে গেছে। সেখানে ঠাস করে বসে ভাবতে লাগলো। তখন নীরবের আম্মু আসছে, তা দেখে বলে উঠলো, কিরে এইখানে এইভাবে বসে আছিস কেন? শুয়ে নেই, এটাই ভাগ্য। বাসায় ওঠ। তখন নীরব উঠে বাসায় গিয়ে দেখে তার আম্মু রান্না করছে হাবির ঘরে। তখন নীরব ফ্রেশ হতে গেল কাপড় চেঞ্জ করে। নীরবের আব্বু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসে টিভি দেখতে লাগলো বসে। তখন নীরব ফ্রেশ হয়ে গেল তার আব্বুর কাছে। তখন নীরবের আব্বু বলল, কিছু বলবি? কি বলবি বল, আর এক গ্লাস পানি দিস তো নীরব। তখন নীরব এক গ্লাস পানি দিয়ে বলল, আমার 500 টাকা লাগবে। নীরবের আব্বু পানি খাচ্ছিল। তখন আবির এসে বলল, আব্বু আমার 1000 টাকা লাগবে, গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই গিফট দিব, আর আমি বিয়ে করব। এটা শুনে নীরবের আব্বুর মুখ থেকে সব পানি বেরিয়ে গেল গলা দিয়ে, আর নামলই না। এমন কথা শুনে ছোট ছেলের মুখ থেকে আর কাশতে লাগলো। তখন নিজেকে ঠিক করে বলল, কি বললি আবার বলতো হারামজাদা তুই? এদিকে নীরব আবিরের কথা শুনে টাসিয়ে খেয়ে গেছে, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা তার। তখন আবির তার আব্বুকে বলল, বলছি 1000 টাকা লাগবে, আমার আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন, গিফট দিব। কি? ওই তোর বয়স কত রে? এই বয়সে গার্লফ্রেন্ড? আরে বাবা, এই বয়স না তো কোন বয়স, এখনই তো প্রেম করার বয়স। হারামজাদা, তোর বয়সে আমি পুতুল নিয়ে খেলতাম। এটা ডিজিটাল যুগ, এখন আর পুতুল চলে না। তোর শরম করে না এইগুলো বলছিস? তোর বড় ভাইকে দেখছিস? আরে তোর বড় ভাই হচ্ছে আদু ভাই, না করতে পারে প্রেম, না করতে পারবে বিয়ে। চুপ কর হারামজাদা। আমি বিয়ে করব, আমার গার্লফ্রেন্ডের নাম রিমা, তাকে বিয়ে করব। আল্লাহ, হার্ট অ্যাটাক না করিয়ে দড়ি ফেলাও, আইয়া পড়ি। কি বিয়ে? তোর বয়স কত রে? আর তোর বড় ভাইয়ের বয়স কত বলতো? আমার 12-13 বছর বয়স হবে, আর ভাইয়ের 19-20 হবে। যেখানে তোর বড় ভাই এখনো বিয়ে করে নাই, সেখানে তুই কেমনে বলিস? শোনো, এখন বড় ভাই থেকে ছোট ভাই নয়, ছোট ভাই থেকে বড় ভাই হয়, তাই আগে আমি পরে ভাই। পাগল করিস না বাবা, আমারে যা তোর মাকে বল। কই গো নীরবের আম্মু, এদিকে আসো। আবিরের কথা শুনে তার আব্বুরও হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তখন নীরবের আম্মু আসলো আর বলে উঠলো, কি হয়েছে বলো। শোনো,
তোমার ছেলের কথা সে নাকি বিয়ে করবে। বিয়ে যে করবি, বিয়ে করে খাওয়াবি কি বউকে? কেন, 1 কেজি মুড়ি এনে দিব আর সাথে পানি খেয়ে থাকবে। তাহলে বউ আর তোর ভাত খাবে না। তাহলে তরকারি খাবে, ভাত না খেলে। চুপ কর হারামজাদা, বেশি বুঝে মানে তোর ঘরে থাকবে না। ঘরে না থাকলে বারান্দায় থাকবো। উফ আল্লাহ, তুই চুপ কর তো, বেশি বুঝে হারামজাদা। তোকে কথা বলতে কে বলছে? বিয়েটা যে আমিই করব। কি কি বলছো গো নীরবের আব্বু এইগুলা? ঠিকই বলছে, এতক্ষণ ধরে বলে বলে এইগুলো আমার মাথা খাচ্ছে। তোর ভাই এখনো বিয়ে করেনি, তুই কেমনে বলিস? ভাই না করুক তাতে আমার কি, আমি করব। শোন বাবা, আগে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কারণ মানুষ তোকে দেখবে না, দেখবে তুই কি করিস, কত টাকা কামাস। তুই এখনো অনেক ছোট, তুই আগে বড় হয়ে নে, লেখাপড়া কর, একটা চাকরি নিবি, তারপর তোর বিয়ে দেব। তোর ভাইয়ের বিয়ে খুব শীঘ্রই দেবো, তারপর তো তুই করবি, আর চিন্তা করিস না। তুই যাকে ভালোবাসিস তার সাথে বিয়ে দেব, কিন্তু তুই আগে লেখাপড়া ঠিক মতো কর, নিজের পায়ে দাঁড়াবি, তারপর। তাতে তো অনেক দেরি হোক, সমস্যা নেই, আমরা গিয়ে কথা বলে আসবো, সব ঠিকঠাক করে আসবো। ঠিক আছে, তাহলে আগামীকাল জন্মদিন, সবাইকে বলেছে যেতে, গিয়ে কথা বলে আসবে। ঠিক আছে, এই নে 1000 টাকা, চা। তখন আবির 1000 টাকা নিয়ে নীরবকে বলল, শোন, আগামীকাল স্কুল শেষে তুমি আর আমি মার্কেটে যাব, কিছু কিনে দিবে। এটা বলেই আবির চলে গেল। নীরব বেচারা নিরহর শিশুর মতো দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবতে লাগলো। নীরব মনে মনে বলল, হাই রে কপাল, ছোট ভাই প্রেম করে বিয়েও ফাইনাল হয়ে যাচ্ছে, আর আমি এখনো কোলবালিশ নিয়ে পড়ে আছি। তখন নীরবের আব্বু নীরবকে 500 টাকা দিল। নীরবের আব্বু রান্নাঘরে চলে গেল। দুপুর খাবার খেয়ে সারাদিন ঘরে বসে কাটিয়ে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীরব ফ্রেশ হয়ে নাস্তা খেতে গিয়ে টেবিলে বসে আছে। তখন আবির আসলো আর বলল, আজ স্কুলে দিয়ে আসবে। আজ রিমি আসবে না, বাসায় অনুষ্ঠান, তাই। ঠিক আছে। আর কলেজ শেষ করে আমায় নিয়ে মার্কেটে যাবে। ঠিক আছে। তারপর খাবার খেয়ে নীরব তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আবিরকে নিয়ে বের হলো। আবিরকে স্কুলে দিয়ে নীরব কলেজে চলে গেল। গিয়ে দেখে ফাহাদ আগে এসে মাঠের এক কোণে বসে আছে। তখন নীরব গিয়ে ফাহাদের কাছে বসে বলল, কি রে হারামি, কি খবর? এই তো ভালোই। ওইটা কই ফারহানা? আসে নাই এখনো। ঝুমুর আসে নাই? না, শুনেছি তার আত্মীয় কারো বিয়ের মাঝে আছে। ও আচ্ছা। তখন ফাহাদ বলে উঠল, ওই দেখ দেখ, ম্যাডাম আসছে, কালো শাড়ি পরেছে, আজ কি দেখতে লাগছে হেব্বি। তখন নীরব তাকিয়ে দেখে সত্যি ম্যাডাম আজ কালো শাড়ি পরেছে, ম্যাচিং করে ব্লাউজ, হাতে কালো চুড়ি, কপালে ছোট্ট টিপ, চোখে কাজল। তার নীরব দেখিয়ে আবার ক্রাশ খেয়ে নিল। তখন নীরব বলে উঠল, ধুর, এই মাইয়া ক্রাশ খাওয়াইতে খাওয়াইতে তামা তামা কইরা লাইব আমারে। এত সুন্দর করে সাজুগুজু করলে তো খাবেই মনে হয়, তোর জন্যই এত সাজুগুজু করে। এত সুন্দর করে সাজুগুজু করতে হয় কেন? এমনিতেই নাজেহাল অবস্থা আমার, দূরে থাকতে চাইছি, যেতেই পারছি না। এই জন্য কবি বলছিল সিনিয়র মানেই ক্রাশ খেতে হবে, দেখলেই 1000 বার ক্রাশ না চাইলেও পড়বে, তুমি প্রেমে না দেখতে চাইলেও দেখবে, তুমি লুকিয়ে কোনো এক সময় বুঝে যাবে পড়ে গেছো তুমি প্রেমে। বাহ, ভালোই তো, তাহলে জলদি তুই বিয়ে করে দাওয়াত খামো। দূর হালা, চুপ কর, দেখবো না, এই চোখ বন্ধ করে নিলাম, গেলেই চোখ খুলবো, গেলে আমায় বলবি। ঠিক আছে। তখন নীরবে চোখ বন্ধ করে বসে এলো। বেশ কিছুক্ষণ হয়ে গেল ফাহাদ কিছু বলছে না। তখন নীরব জিজ্ঞেস করলো, কি রে, গেল কি? চলে গেছে, চোখ খোলো। নীরব চোখ খুলে দেখে ম্যাডাম। তখন নীরব অবাক হয়ে বলল, আপনি কেন? ফাহাদ কই? ক্লাসে গেছে। এখন বলো তো কেমন লাগছে আমাকে? সে আর বলবো কি, ক্রাশ বা সবই খেয়ে ফেলছি। এটা শুনে ম্যাডাম একটু লজ্জা পেল আর বলল, ক্লাস শেষে দাঁড়াবে আমার জন্য, আজ মার্কেটে যাব। আমার ভাইকে নিয়ে যেতে হবে। আমিও যাব, নিয়ে যাব, কিন্তু আমায় ক্লাসে যাও, আমি আসছি। এটা বলে ম্যাডাম চলে গেল। তখন নীরব ক্লাসে গিয়ে ফাহাদকে দিল মাইর, কিছু আর বলল না। হালার পুত, তোরে কি বলছিলাম, ম্যাডাম আসলে বলবি, তুই আমারে বলিস নাই কেন, না বলে চলে আসছিস? ম্যাডাম তো না করলো, তাই বলি নাই।
তখনই ম্যাডাম ক্লাসে আসলো। তখন আর কিছু বলতে পারলো না। সারাটা ক্লাসে ম্যাডামের দুষ্টুমি ছিল নীরবের সাথে বেশি চোখে চোখে। সব ক্লাস শেষ করে নীরব ফাহাদকে বলে পাঠিয়ে দিল, সাথে ফারহানাকে। নীরব দাঁড়িয়ে এলো ম্যাডামের জন্য। কিছুক্ষণ পর এসে বলল, সরি গো, লেট হলো একটু। চলো এবার তোমার ভাইয়ের কাছে। ঠিক আছে, হেঁটে যাবেন নাকি রিক্সা দিয়ে? তোমার যেভাবে ইচ্ছে। হেঁটেই যাই, বেশিক্ষণ লাগবে না, সামনেই। ঠিক আছে। এই বলে দুজনে হাঁটতে শুরু করলো। কিছুটা সামনে যাওয়ার পর ম্যাডাম গিয়ে নীরবের হাতটি ধরলো। তখন নীরব ছাড়িয়ে দিল, কিন্তু আবারও হাত ধরলো ম্যাডাম নীরবের শক্ত করে। তখন নীরব বলে উঠল, কি করছেন না? রাস্তায় হাত ধরছেন কেন? চুপচাপ হেঁটে যাও, বেশি কথা না বলে। আমার মন চাইছে তাই ধরছি। নীরব চেষ্টা করে আর হাত ছাড়াতে পারছে না। তারপর বাধ্য হয়ে হাঁটতে লাগলো। আবিরের স্কুলের সামনে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। তখন নীরব বলল, এইবার ছাড়ুন, সামনে ছোট ভাই আছে। যেই হোক, যাও তুমি। তখন আবির দেখেই দৌড়ে আসলো আর বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? আর এটা কে? এটা হচ্ছে আমাদের কলেজ ম্যাডাম। না, দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। ম্যাডাম তখন বলল, কি মনে হচ্ছে? মনে হচ্ছে জামাই বউ। এটা শুনে ম্যাডাম মুচকি হেসে দিল। তখন নীরব হাত ছাড়িয়ে বলল, চুপ কর। চুপ করবো কেন? প্রেম করছো ভালো কথা, বাসায় বলো না কেন? তলে তলে ট্রাক চালাও আর জিজ্ঞাসা করলেই বলো হরতাল। বাহ বাহ। এটা শুনেই ম্যাডাম হাসতে লাগলো। তখন নীরব বলল, মাইক দিব কিন্তু। চুপ। বাচ্চাদের সাথে এমন করে কথা বলো কেন? একে দেখে বাচ্চা মনে হচ্ছে আপনার? কার সাথে প্রেম করছেন বলেন তো ভাবি? আপনি আমার সাথে প্রেম করেন, একটা করছি আরো একটা করি। তুমি প্রেম করো? আজ তার জন্মদিন, তাই মার্কেটে গিয়ে গিফট কিনবো ভাবি। আপনি পছন্দ করে কিনে দিবেন? ঠিক আছে গো, চলো। এই বলে নীরবকে নিয়ে তখন একটা রিক্সা নিয়ে উঠে পড়লো। আবির ম্যাডামের কোলে বসলো। তখন রিক্সা চলতে লাগলো আর আবির বলে উঠলো, ভাবি আপনাদের প্রেম চলছে কতদিন? 1 বছর হবে। এটা শুনে নীরব অবাক। তখন আবির বলে উঠলো, তাড়াতাড়ি বিয়ে করে চলে আসুন। খুব শীঘ্রই আসবো। জলদি আসবেন ভাবি। কত কিউট আমার ভাবি, পছন্দ আছে ভাই, আর বলতেই হবে। এটা শুনে ম্যাডাম কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর মার্কেটের সামনে গিয়ে থেমে গেল। তারপর তিনজন মিলে মার্কেটে যেতে নীরবের একটা দোকানের সামনে দাঁড়ালো। তখন নীরব লক্ষ্য করলো দোকানের ভিতরে 2-3টা মেয়ে। সেখান থেকে একটা মেয়ে দুষ্টুমি করে নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দিল আর চোখ টিপ মেল। তা দেখতে পেল আবির। তখন বলে উঠলো, ভাবি ভাবি দেখেন, ভাইয়ার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর চোখ টিপ মারলো। আপনার সংসারে আগুন লাগাতে চাইছে। কোথায় কোথায় দেখি তো? ওই তো সামনে দোকানে বসে আছে, দেখেন। তখন ম্যাডাম দেখলো সত্যি নীরবের দিকে তাকিয়ে হাসছে। তখন ম্যাডাম এটা দেখে প্রচন্ড রেগে গেল। আর আবির তখন বলল, ভাবি লাঠি নিয়ে আসবো নাকি রড নিয়ে আসবো? তখন ম্যাডাম রেগে বলল, রড নিয়ে আসো, লাঠি দিয়ে হবে না। এখন কোথায় পাই? ভাইয়া তুমি একটা রড কিনে নিয়ে আসছো তো, দেখি ভাবি আজ কেমন ফাইট করতে পারে। তোর চুপ কর তো, চেয়ে আছে তো, এমন কি হয়েছে? কি হয়েছে মানে? এত তাড়াতাড়ি ডিউটিও নামবো, তলে তলে চালাতে দিবে না ভাবি। সংসারে ভাঙার ষড়যন্ত্র এটা। তোর কোন কালের ভাবি? বিয়ে হয়েছে কি যে তুই ভাবি বলছিস? আমি কি বলছি তোকে? শোন, আজকাল পোলাপানগুলো বড্ড চালাক আর মিথ্যাবাদী। উদাহরণ দিয়ে, একটা থানায় চোর তার বাবাকে এনে দেখিয়ে বলে এটা নিশ্চয়ই আমার পূর্ব বাংলায় নানা ছিল, তাই থানায় এসে ছেলে বলছে না আমার তার। তোমার অবস্থা তাই। তুমি আর কি সত্যি বলবে? ছোট ভাইয়ের কাছে তা জানা আছে। আল্লাহ একটা দড়ি ফেলাও না কে, আইয়া পড়ি। তখন আবির আবারও বলে উঠলো, ভাবি দেখেন, একটা মেয়ে চেয়ে আছে, লুচ্চা মাইয়া, অন্য জামাইয়ের দিকে নজর দেয়। মেয়েটাকে তো আমি পরে দেখে নিব। শোনো, তোমার কাছে রুমাল আছে? না, নাই। তখন ম্যাডাম তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে নীরবের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা মুখে বেঁধে নাও। কেন কেন? যেটা বলছি সেটা করো। এই মার্কেটের ভিতরে মুখে রুমাল বেঁধে ঘুরতে পারবো না। মাথা গরম করাবে না, এমনিতেই গরম হয়ে আছে মাথা। যেটা বলছি সেটা করো। নীরব ম্যাডামের এমন কথা শুনে বাধ্য হয়ে মুখে রুমাল বেঁধে নিল। তখন আবির বলে উঠল, আমার কিউট ভাইয়া, দেখলে ভাবি কত মেয়ে ক্লাস। চলুন ভাবি, এইবার আমরা গিফট কেনা যাক। চলো।
তখন আবির একটু সামনে যেতেই ম্যাডাম নীরবের হাত ধরে একটা টান দিয়ে কাছে এনে কানের কাছে গিয়ে বলল, যে আমার শুধুই আমারই হবে, 1 ইঞ্চিও এদিক সেদিক হইতে পারবে না, 1%ও অন্য কারো হতে পারবে না, কেউ আমার জিনিসের প্রতি নজরও দিতে পারবে না। এটা বলে ম্যাডাম সামনে গেল। নীরব তো অবাক হয়ে গেছে এমন কথা শুনে। তখন সবাই মিলে একটা ইত্যাদি শপে গেল, মানে সেখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। সেখান থেকে হাবিরের গার্লফ্রেন্ডের জন্য সুন্দর করে একটা জন্মদিনের জন্য গিফট কিনে দিল দেওয়ার জন্য। তারপর নীরবকে আর আবিরকে দোকানের ভেতর বসিয়ে বলল, তোমরা বসো, আমি একটু আসছি। ঠিক আছে ভাবি। এটা বলেই ম্যাডাম চলে গেল। নীরব আর আবির বসে রইল। 10 মিনিট হয়ে গেছে, তবু ম্যাডাম আসছে না। নীরব উঠে বাইরে যাবে, তখনই সেই মেয়েটি আসলো, যে মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে চোখ টিপ মারলো নীরবকে। তখন এসেই বলল, সরি ভাইয়া, ক্ষমা করবেন, আমি জানতাম না আপনি বিবাহিত, একটা সন্তান আছে। নীরব তো মেয়েটির কথা শুনে অবাক। নীরব বিয়ে করলো কবে, আর তার পোলাপন হলোই বা কবে, খেয়ে বলল। তখন মেয়েটি আবারও বলে উঠল, আপনি যেমন কিউট, আপনার ছেলেটাও আপনার মতো কিউট, আর আপনাদের মানিয়েছে ভালো। কিছুই মাথায় ঢুকলো না, কার কথা বলছে? তখন আবির বলে উঠল, দেশের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে এখন ছেলেদের নিরাপত্তা নেই। আজকাল মাইয়াগুলো ছেলেদের ইপটিজিং করে। কই আইসা পড়লাম, কবে জানি আমরা তুলে নিয়ে যাবে। আপনার ছেলে তো দেখি ভালো বলতে পারে। কে ছেলে? কার ছেলে? তখন আবির বলে উঠল, হয়েছে নানি, আর বলতে হবে না, আপনি এখন যেতে পারেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা হ্যাপি ফ্যামিলি। আচ্ছা ভাইয়া, আমি যাচ্ছি। এটা বলেই মেয়েটা চলে গেল। নীরব কিছু বলতেই পারলো না, তবে একটা জিনিস বুঝতে পারছে, ম্যাডাম কিছু একটা করছে গিয়ে, তাই মেয়েটা আসছে। তখনই ম্যাডাম এসে হাজির। তখন আবির বলল, ভাবি কোথায় গিয়েছিলেন? একজনের সঙ্গে হিসাবটা মেটাতে। জানেন ভাবি, সেই মেয়েটা এসে ক্ষমা চেয়ে গেছে, আর আমায় আপনার ছেলে বলে গেছে, ভাইয়া নাকি বাপ। এটা বলেই হাসতে লাগলো আবির। তখন সাথে ম্যাডামও হাসতে লাগলো। তখন নীরব বলে উঠল, এইগুলো সব আপনি করেছেন তাই না? এটা শুনে ম্যাডাম কথা ঘুরিয়ে না বলে আবিরকে বলল, চলো আবির, আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে। এটা বলেই আবিরকে নিয়ে বের হলো সাথে নীরব। তারপর আর বেশ কিছু কেনাকাটা করে বের হলো। বের হয়ে একটা রিক্সা নিয়ে সবাই বাসা যেতে লাগলো। কিছুক্ষণ পর নীরবের বাসার সামনে আসতেই নেমে গেল। তখন ম্যাডাম বলল, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। সে কি ভাবি, আপনার কাছে ফোন নাম্বার নাই? না। দিন, আমি ফোন নাম্বার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কি? ওই তুই আমার ফেসবুক পাসওয়ার্ড কি করে জানলি রে? পরিবর্তন করেছি আমি, তাই। তোকে না আমি না করছি এইগুলো না করতে। চুপ করো ভাবি, কই দিচ্ছি। তোমরা তো আজ আবিরের সাথে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে যাবে তাই না? তো না, মানে আমার বাসায়ও আজ আমার ছোট বোনের জন্মদিন ছিল, তোমরা আসলে খুশি হতাম। এখন আর সম্ভব নয়, ক্ষমা করবেন ম্যাডাম। ম্যাডাম মন খারাপ করে ফেললো। তখন একটা শপিং ব্যাগ নীরবের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য। থাক না। নিতে বসি, নাও, আর এটা পরে যেও, শার্ট এটাতে আছে। নীরব তখন ব্যাগটা নিয়ে নিল। আর তখন আবির বলে উঠল, ভাবি চলে যাবেন? ভিতরে আসেন, আপনার শাশুড়ির সাথে দেখা করে যান। অন্য একদিন আসবো, আজ বাসায় অনেক কাজ আছে, যেতে হবে। ঠিক আছে। তারপর ম্যাডাম বিদায় নিয়ে চলে গেল। তখন নীরব আর আবির ঘরে চলে আসলো। হেসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। সন্ধ্যায় নীরব, আবির আর তার আম্মু মিলে চলল আবিরের গার্লফ্রেন্ড রিমার বাসায়। ইতিমধ্যে রিমার আম্মু বেশ কয়েকবার কল দিয়ে ফেলেছে আসার জন্য। নীরবের আব্বু যেতে পারবে না, কারণ তার অফিসের কাজের চাপ, তাই অফিস থেকে আসতে পারেনি। কিছুক্ষণ পর পৌঁছে গেল রিমার বাসায়। তাদের বাসায় গিয়ে দেখলো আত্মীয় স্বজনরা আছে। তখন রিমা দেখে, দৌড়ে এসে সালাম দিল নীরবের আম্মুকে। তখন উত্তর দেওয়ার পর রিমা নীরবকে বলল, এত লেট হলো কেন ভাইয়া? সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা। একটু লেট হয়ে গেছে। চলেন, আম্মু অপেক্ষা করছে। এটা বলে রিমা তার আম্মুর কাছে নিয়ে গেল। গিয়ে বলল, আম্মু, এই তো আমার শাশুড়ি এসে গেছে। এটা শুনে তো নীরব অবাক। কি সাংঘাতিক মেয়ে, ডাইরেক্ট শাশুড়ি বলে পরিচয় করে দিল। তখন রিমার আম্মু নীরবের আম্মুকে সালাম দিল। নীরবের আম্মু সালাম দিল।
উত্তর দেওয়ার পর রিমার আম্মু রিমাকে বলল, মামনি, তুমি এখন তোমার বড় আপুকে নিয়ে আসো তো একটু, গিয়ে আমি কথা বলছি। তখনই পিছন থেকে বলে উঠল, আম্মু আর ডাকতে হবে না, আমি এসে গেছি। তখন নীরব পিছনে তাকিয়ে দেখেই তো পুরাই আবার, কারণ এটা আর কেউ না, সামিয়া ম্যাডাম। তখন নীরব মনে মনে বলে উঠল, কাকে দেখছি এটা আমি? তাহলে কি রিমার বড় বোন সামিয়া ম্যাডাম? তখনই রিমার আম্মু নীরবের আম্মুকে বলল, তা কেমন আছেন বিয়াইন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর বিআই সাহেব কোথায়, দেখছি না যে? আসলে নীরবের আব্বুর অফিসের কাজের জন্য আসতে পারেনি আজ অফিস থেকে। ও আচ্ছা, বিআই আসলে ভালো হতো, সব কথা বলে ফেলতে পারতাম। আমিও বলেছিলাম আসতে, কিন্তু কাজের জন্য আসতে পারেনি। তখন নীরব মনে মনে বলে উঠল, বাবা কি কপাল, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। তখনই নীরব আর আবিরকে উদ্দেশ্য করে রিমার আম্মু বলল, তা তোমরা কেমন আছো? তখন নীরব বলল, জি ভালো আছি। আমিও ভালো আছি শাশুড়ি আম্মা। নীরব তো আবিরের কথা শুনে অবাক, সবাই অবাক হয়ে গেছে। তখন নীরব মনে মনে বলল, কি ইন্টেলিজেন্ট ছেলে ভাই রে, এ তো হেভি সাংঘাতিক। রিমার আম্মু মুচকি এসে দিল। তখনই সামিয়া আসলো, আর তার আম্মু বলল, সামিয়া মা, এনারা হচ্ছে তোর ছোট বোনের বয়ফ্রেন্ডের পরিবার। তখন সামিয়া তাকাতে অবাক নীরবকে আবিরকে দেখে। তখন সামিয়া বলে, আরে আবির, তোমরা? তুই তাহলে আগে থেকেই চিনিস? তখন সামিয়া ম্যাডাম আবিরের গাল টেনে বলল, তাহলে তুমি আমার ছোট বোনটার মন চুরি করে নিছো? তখন আবির বলল, ইস, লজ্জা লাগে তো, এইগুলো বলো না। ইস, কি লজ্জা গো বাবা, লজ্জায় একেবারে লাল হয়ে গেছে রিমার বয়ফ্রেন্ডটা। তখনই রিমা বলে উঠল, ওই ওই, বয়ফ্রেন্ড বলছিস কেন? আমরা কিছুদিন পর স্বামী হবে। হয়েছে, আর বলতে হবে না। তখন রিমার আম্মু নীরবের আম্মুকে বলল, আচ্ছা বিআইন, আমরা রিমার আর আবিরের এই ব্যাপার নিয়ে অনুষ্ঠানের পর কথা বলি। ঠিক আছে, তাহলে চলুন এখন কেক কাটি গিয়ে। চলুন। রিমার আম্মু তখন সবাইকে বলল আসতে। জন্মদিনে বেশি লোক ইনভাইট করেনি, শুধু তাদের কাছের লোক ছাড়া। ও আর একটা কথা, রিমার আব্বু দেশের বাইরে গেছে একটা কাজে, আসতে বেশ কিছুদিন লেট হবে। তারপর সবাই আসলো আর রিমা জন্মদিনে কেক কাটতে লাগলো। তখন রিমা তার আম্মু আর বোনকে খাইয়ে দিল, তারপর হাবিরকে খাইয়ে দিল, হাবিরও রিমাকে খাইয়ে দিল। তারপর সবাইকে খাবার দেওয়া হলো। সবাই খেয়ে কিছুক্ষণ পর চলে গেল, শুধু নীরবরা আছে আবিরের ব্যাপারে কথা বলতে। তারপর গিয়ে সবাই একটা রুমে বসলো আবিরের ব্যাপারে কথা বলতে। তখন রিমার আম্মু বলে উঠল, বিআইন, এখন আমরা কি বলবো বলুন তো? রিমার আব্বুও নেই, আবার আবিরের আব্বুও আসলে না হয় আমার মনে হয় তাদেরকে নিয়ে কথা বলা উচিত আবির আর রিমার ব্যাপারে। ঠিক আছে, আমিও তাই ভাবছিলাম। আমার মতামত হলো আবিরকে পছন্দ হয়েছে বেশ, কিন্তু এরা অনেক ছোট এখন, এদের দুজনের বয়স অল্প। রিমার আব্বু আসুক, তারপর না হয় সব কিছু বলবে, বসে তখনই সিদ্ধান্ত নিবে। বিয়ে বা কাবিন করিয়ে রাখবে পরে। এটাই ভালো হবে। আপনার সাথে কিছু কথা ছিল নীরবকে নিয়ে। বলেন। তাদের সামনে কথাগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, নীরব বাবা, একটু তোরা সবাই বাহিরে যেত। তখন নীরব আবির বাহিরে চলে আসলো। তখন রিমা এসে আবিরকে টেনে কোথাও নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, চলো আমরা একটু প্রেম করে আসি। ঠিক আছে, চলো যান। এটা বলেই দুজন চলে গেল কোথাও। নীরব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে কি করবে। তখনই সামিয়া ম্যাডাম এসে নীরবের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, চলো আমার সাথে কথা আছে আজ অনেক, আজকে সব বলতে হবে। কোথায়, কি বলবেন? ম্যাডাম কোনো উত্তর না দিয়ে সোজা তার রুমে নিয়ে গেল, গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন ম্যাডাম? কেন জানিস না তোর সাথে বাসর রাত করবো বলে? ম্যাডাম কথাটা একটু রাগী গলায় বলল। নীরব এটা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন এইগুলো আপনি? তখন নীরবকে কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরে ম্যাডাম বলল, তুই কি কিছুই বুঝিস না? এত সাজুগুজু করি কেন আমি? মেয়ে মানুষ সাজুগুজু করতেই পারে, এতে আবার বোঝার কি হয়েছে? তুই কি আমার অদ্ভুত আচরণ দেখে কিছুই বুঝতে পারছিস না?
এক রিকশায় বসে হাত ধরে যাওয়া, ঠোঁটের কাছাকাছি যাওয়া। কথা জিরাফির মতো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলুন তো কি বলবেন? তুই আর আমায় পটাবি না। আমি যে তোকে পটাতে চাইছি, পড়ছিস না কেন? বুঝলাম না আপনার কথা কিছুই। উফ, অবুঝ বাচ্চা নাকি? জানিস প্রতিদিন কত প্রপোজ পাই আমি? আমার জন্য বিয়ের ঘর আসে। তা বিয়ে করুন। কেন করব? কাউকে করব না, কারণ তোকে আমি ভালোবাসি। এটা কি মুখে বলে দিতে হবে? বুঝছিস না কেন? বিয়ে করলে তোকেই করব। কি? এটা কোনোদিন সম্ভব না। আপনি আমার সিনিয়র। সিনিয়র বলে কি হয়েছে? আমি সিনিয়রদের সঙ্গে প্রেম করব না, বিয়ে তো দূরের কথা। প্রেম যেহেতু করবি না, তাহলে আমার মনে তুই প্রেমের ঘন্টি বাজাইলি কেন সুইচ চেপে? আমি আবার কবে প্রেমের ঘন্টি বাজাইলাম সুইচ চেপে? সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন কাগজ পড়ে গেল, তখন এসে জ্ঞান দিতে কে বলেছিল? আমি তো সেদিন বাঁচালাম। বাঁচিয়েছিস না ছাই, এক দেখায় সবকিছু নিয়ে গেছিস। জানিস সেদিনের পর থেকে তোকে নিয়েই ভাবতে হয়। ছিলাম আনরোমান্টিক আমি। তোর প্রেমে পড়ে কত রোমান্টিক মুভির নাটক ড্রামা দেখে রোমান্টিক হতে হয়েছে তোর জন্য, জানিস? তাতে আমার কি? আমি তো পড়িনি, আর আমার প্রেম করার বয়স হয়নি। ছাড়ুন, আমি প্রেম করব না। মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব প্রেম না করলে। এই জন্য সিনিয়রদের সঙ্গে প্রেম করব না। আমার বাসায় এসে আমার প্রপোজ ফিরিয়ে দিলে এখনই মেরে বালি চাপা দিয়ে দিব। আর কি বললি প্রেম করার বয়স হয়নি? চল আগামীকাল বিয়ে করে দেখবি পরের বছর এক সন্তানের বাবা হয়ে গেছিস। ভাগ্য ভালো হলে দুইটাই হবে। সি সি সি, কি সব বলছেন? ঠিক বলছি, অনেক সহ্য করছি, অনেক অপেক্ষা করছি। আর না, বল রাজি? না, আমি রাজি না। মাথা গরম করবি না। এটা বলে আরো শক্ত করে কলারে ধরলো। তখন নীরব ভাবতে লাগলো কি করবে সে। সিনিয়রদের সঙ্গে প্রেম করবে না, তখন অনেক ভেবে উত্তর দিল আপাতত হ্যাঁ বলে দিবে, পরে বাসায় গিয়ে একটা প্ল্যান করে না করবে। ঠিক আছে, কিন্তু আমি রাজি। ম্যাডাম এটা শুনে খুব খুশি। তখন বলল, সত্যি বলছো গো তুমি? তাহলে প্রপোজ করো। আমি তো হ্যাঁ বলছি, রাজি। তবুও যদি প্রপোজ করতে বলো তাহলে আগামীকাল সুন্দর করে করব, কলেজ শেষে। ঠিক আছে। নীরব মনে মনে বলল, আগামীকাল করব প্রপোজ, আসো, খালি দেখাবো না মজা। তখন ম্যাডাম কলার ছেড়ে ঝুলিয়ে ধরে বলল, শোনো না, আমার না একটা এখন ইচ্ছা পূর্ণ করব, বাধা দিবে না? কি সেটা শুনি আগে। মনে আছে আমি 2 বার তোমার ঠোঁটে ঠোঁট রাখতে চাইছি, শুয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। আমি মুভিতে দেখছি নায়ক নায়িকার ঠোঁটে ঠোঁট রেখে দুজনের ঠোঁটগুলো চকলেটের মতো খায়। সেটাই দেখবো কেমন টেস্ট লাগে, একটু দেখবো। এখন না করবে না? এটা শুনে নীরব অবাক হয়ে গেছে। তখন বলল, এটা সম্ভব না, এখন এটা বিয়ের পরে সম্ভব। আমি এত কিছু শুনতে চাই না। এটা বলে আর কোনো কথা বলতে না দিয়ে নীরবকে ম্যাডাম নীরবের ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। এদিকে নীরব চোখ বন্ধ করে আছে, আর ম্যাডাম কিস করছে তার মতো করে, যেমনটা বাচ্চারা চকলেট খায় তেমন করে। কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক শব্দ হলো। তখন নীরব ধাক্কা দিয়ে সরিয়ে দিল ম্যাডামকে। তখন বলে উঠল, বাহ, টেস্ট তো অন্যরকম, খুবই মজা। বাহ, সরিয়ে দিলে কেন? তখনই বাহির থেকে রিমা বলে উঠল, আপু তুমি কি ঘরে? তখন ম্যাডাম বলে উঠল, কেন? নীরব ভাইয়া কোথাও খুঁজে পাচ্ছি না, চলে যাবে তারা, কিন্তু নীরব ভাইয়াকে পাচ্ছি না। তুই যা, আমি খুঁজে নিয়ে আসছি। ঠিক আছে, জলদি নিয়ে আসো। এটা বলেই রিমা চলে গেল। তখন ম্যাডাম বলে উঠল, দেখি আর একবার হয়ে যাক, এদিকে আসো। এটা বলেই ম্যাডাম এগিয়ে যেতে নীরব দূরে সরিয়ে দিল আর বলল, আমি চলে যাব। তখন নীরব আর কিছু না বলে সোজা ঘর থেকে বেরিয়ে আসলো ম্যাডামের। আর কোনো কথা না শুনেই নীরবের ঘর থেকে বের হওয়ার পর তার মাথায় কিস করার দৃশ্যটা বারবার আসছে। ম্যাডামের ঠোঁটগুলো ভাসছে। নিজেকে কন্ট্রোল করে রাখলো এই চিন্তা ভাবনা থেকে। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো, কিন্তু ম্যাডামের সাথে কোনো কথা বলতেই পারলো না নীরব। বাসায় এসে নীরব রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো আর ভাবতে লাগলো ম্যাডামের কথা। কিস করার দৃশ্যটা মনে হতেই অন্যরকম ফিল করতে লাগলো। তখনই নীরবের ফোনে কল আসলো। তাকিয়ে দেখলো অপরিচিত ফোন নাম্বার। তখন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, কি করো জান? নীরবের আর বুঝতে বাকি রইল না এটা ম্যাডাম। তখন নীরব কিছু বলার আগেই আবার বলে উঠলো, শোনো না, তোমার কাছে কেমন লাগলো তখন যখন কিস করলাম আমি? বলো বলো। নীরব কি বলবে বুঝতেই পারছে না।
তখন আবারও জিজ্ঞেস করলো একই কথা। তখন নীরব বলল, এটার উত্তর কি দিব জানি না। জানো, আমি অনেক খুশি। আমি না চাইতেই আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আম্মুকে বলার আগেও তা আগে সব করে দিল। কি বুঝলাম না। পরে বলবো, আগামীকাল কলেজ শেষে। ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখুন, ভাল লাগছে না কেন জানি। তাই আসো আদর করি। দূর, এমনিতে উল্টাপাল্টা হয়ে গেছি, তার উপর আবার। এটা বলেই নীরব ফোন কেটে দিয়ে বন্ধ করে শুয়ে ভাবতে লাগলো নানান কথা, সবই ম্যাডামকে নিয়ে। নীরব কি তাহলে সত্যি প্রেমে পড়ে গেছে? নাহলে ম্যাডামকে নিয়ে আজ এত ভাবছে কেন? আগে থেকেই একটু তার প্রতি দুর্বল হয়ে গেছে নীরব। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নীরব খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলো। হাবি রিমার সঙ্গে চলে গেল। নীরব আবারও ম্যাডামকে নিয়ে ভাবতে ভাবতে যেতে লাগলো। তখনই দেখলো ওপাশ দিয়ে সাব্বির যাচ্ছে। তখন সাব্বিরকে দেখে দৌড়ে নীরব গিয়ে বলল, কিরে বউ পাগল হালা, কেমন আছিস? তখন সাব্বির নীরবকে দেখে বলল, আরে দোস্ত, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। বউ পেয়ে ভুলেই গেলি? আরে না, ভুলবো কেন? তা দেখতেই পাচ্ছি, বিয়ের পর বউ পেয়ে ভুলে গেলি, বউ পাগল হালা। এইগুলা বলিস না। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর সিনিয়র বউ কেমন আছে শুনলাম, তোকে দিয়ে সব কাজ করায়। কে বললো তোকে এইগুলা ফালতু কথা? তোর বাসার আশেপাশের লোক। তাদের কাজ এইগুলা বদনাম করা। তোকে দিয়ে নাকি কাপড় ধোয়ায় কাজ করে, তুই নাকি বউ পাগল, আরো কত কিছু শুনছি। শোন, তুই জানিস আমার মায়ের অপারেশন করেছি 3 মাস আগে পেটে। জানি। ডাক্তার ভারী জিনিস তুলতে নিষেধ করেছে, পানি হাত দিতে নিষেধ করেছে। আর আমার বউ মাঝে কিছুদিন খুবই অসুস্থ ছিল, বিছানা থেকে উঠতেই পারেনি। এখন কি আমি তাকে গিয়ে কি জোর করিয়ে কাজ করাবো? না, সেটা হয় না। তাই আমি একটু নিজের কাপড় ধুয়ে নিছি, আর মাঝে মধ্যে তার সাথে হেল্প করতাম গিয়ে। আর আমার বউ আমায় খুব ভালোবাসে। মানুষ যে বউ পাগল বলে। অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই। সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। ঠিক বলছিস। শোন, বিয়ে করলে সিনিয়র দেখেই কর, ভালোবাসা বেশি পাবি। আর বলিস না, অলরেডি পড়ে গেছি প্রেমে। আমাদের কলেজের ম্যাডাম গতকাল প্রেমে জড়িয়ে গেছি। তাহলে জমিয়ে প্রেম করে বিয়ে কর, দাওয়াত দিস। সিনিয়র মানেই ক্রাশ, আর বেশি রোমান্স। তাই নাকি? আচ্ছা, আমি এখন যাই, একটু কাজ আছে। আচ্ছা, ফোন দিস আমায়। ঠিক আছে, যাচ্ছি। তারপর চলে গেল সাব্বির। নীরব কলেজ যেতে লাগলো আর ভাবতে লাগলো, শেষ পর্যন্ত সিনিয়র ম্যাডাম ছাত্রের প্রেমে পড়লো। যাই হোক ম্যাডাম, আমিও আন্নারে ভালোবাসি, হি হি হি। তারপর নীরব কলেজে গিয়ে দেখলো ফাহাদ কলেজ মাঠে বসে আছে। তখন নীরব যাওয়ার পর ফাহাদ বলল, কি রে হারামি, কি খবর? আর খবর বলিস না, ঘটনা তো ঘটে গেছে। কেন, কি হয়েছে? গতকাল রিমার জন্মদিনে গিয়ে দেখি ম্যাডাম তার বড় বোন প্রপোজ করেছে, আমি অ্যাকসেপ্ট করে নিছি। ফাহাদ এটা শুনে তার মুখ থেকে এটা বের হলো, হায়াম তো অবাক। তখন বলে উঠলো, কি বলছিস তুই? সত্যি? রে সত্যি। বাহ রে বাহ, কি কপাল। ছোট ভাই ছোট বোনের সাথে প্রেম করছে, আর বড় ভাই বড় বোনের সাথে প্রেম করছে। তাহলে ট্রিট কই দে? পরে দিমনে কলেজ শেষে। ঠিক আছে। তখনই ফারহানা আসলো আর এসে বলল, কি খবর তোদের দুজনের? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? সবাই প্রেম করছে, আমি পারলাম না। নীরব ম্যাডামের সাথে প্রেম করছে, আমি পারলাম না। ফারহানা তখন নীরবকে বলল, বলিস কি, সত্যি নাকি? রে সত্যি। তাহলে ট্রিট দে। কলেজ শেষে ট্রিট দিবনে। ঠিক আছে, চল তো একটু কলেজের সাইডে, তোর সাথে কথা আছে। কি বলবি বল এখানে। না, তুই সেখানে চল, নিরালয় বলতে হবে। ঠিক আছে ফাহাদ, তুই বসে থাক, আমি আসছি। ঠিক আছে। তারপর ফারহানা আর নীরব কলেজের সাইডে গেল। যাওয়ার পর নীরব বলল, কি হয়েছে বল। তোর কাছে টাকা হবে কিছু? আমি একটু সমস্যার মাঝে আছি রে। কি হয়েছে, কত লাগবে? 15 দিন আগে 5,000 টাকা আব্বু দিয়েছিল রাখতে, আমি সেটা ভেঙে ফেলেছি। গতকাল রাতে বললো লাগবে, কিন্তু আমি কি করে বলি ভেঙে ফেলেছি? এমনিতেই সংসারের অভাব, আজ দিতে হবে। এখন যদি বলি নাই তাহলে বিশ্বাস ভেঙে যাবে, সমস্যা হতে পারে। তোর কাছে থাকলে দিতে পারবি? আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বিকাশ নম্বর দিস, আমি বিকালে দিয়ে দিব। ফারহানা এটা শুনে খুবই খুশি হলো।
সত্যি বলছিস? হুম। তখন ফারহানা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, তুই জানিস না আমি কি চিন্তার মধ্যে ছিলাম। ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ দিতে হবে না, তুই বিপদে পড়ছিস, বন্ধু হয়ে হেল্প করছি, চল এখন ক্লাসে। তখন কেউ হাতে তালি দিতে লাগলো। তখন নীরব ফারহানা তাকিয়ে দেখলো ম্যাডাম কান্না করছে আর বলল, ভালোই চলছে, তাহলে জড়িয়ে ধরে কিস করা প্রেম তাহলে ভালোই চলছে। আমারই ভুল হয়েছে, ডিস্টার্ব করলাম। তখন নীরব বুঝতে পারছে কিস করা দেখে ভুল ভাবছে ম্যাডাম, সত্যিটা তো জানে না ম্যাডাম কি হয়েছে। তখন নীরব গিয়ে ম্যাডামের হাত ধরে বলল, আসলে ম্যাডাম হয়েছে কি, আপনি যা ভাবছেন তা নয়, সত্যিটা হচ্ছে। তখন ম্যাডাম ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, সত্যিটা কি আমি দেখেছি নিজের চোখে। তুই হাত ধরছিস কেন আমার? প্লিজ ম্যাডাম আপনি শান্ত হন, আগে কথাটা শুনেন। এটা বলে হাত ধরতেই আবারও ঠাস করে দুটা চড় দিয়ে বলল, তুই আমায় টাচ করবি না। ছি, শেষমেশ আমি এমন একটা ছেলেকে ভালোবাসলাম, তার চরিত্র খারাপ, অন্য মেয়েদের সঙ্গেও। ছি। তখন ফারহানা এই কথা শুনতেই এসে বলল, ম্যাডাম আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। তখন ফারহানাকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, তুই কোনো কথাই বলবি না আমার সাথে। এটা বলেই ম্যাডাম ফারহানাকে নানান কথা বলতে লাগলো। ফারহানা কান্না করেই দিল ম্যাডামের কথা শুনে। এইদিকে নীরব এইবার প্রচুর রেগে গেল। তখন নীরব বলল, ম্যাডাম আপনি কিন্তু না বুঝে না শুনেই সত্যিটা উল্টাপাল্টা কথা বলছেন। তখন আবারও একটা চড় দিল ম্যাডাম নীরবকে আর বলল, আজ থেকে আর কোনো কথাই বলবি না তুই। এটা বলেই ম্যাডাম কান্না করতে লাগলো আর হেঁটে চলে যেতে লাগলো। তখন নীরবের প্রচন্ড রাগ হলো, সত্যিটা শুনতেই চাইল না। তখন নীরব গিয়ে ম্যাডামকে হাত ধরে নিয়ে এসে ঠাস করে ম্যাডামকে চড় দিয়ে বলল, এই জন্যই প্রেম করতে মন চাইছিল না, সন্দেহ আর সন্দেহ, মেয়ে মানুষ সবসময় বুঝবে এক লাইন বেশি। তখন ম্যাডাম কিছু বলতে চাইলে নীরব কথা থামিয়ে বলল, ধমক দিয়ে বলল, কোনো কথা বলবি না, আগে কি বলতে চাইছি সেটা তো শুনবি। শোন, ফারহানা 5,000 টাকা ধার চেয়েছে, বিপদে পড়ে আমি বলছি দিব, তাই খুশিতে গালে হালকা কিস করছে বন্ধু হিসেবে। এখন বিশ্বাস করলে কর, না করলে নাই। প্রেম করলে করবি, না করলে নাই। যা, তোর প্রেমের গুলিমারি করলাম না, প্রেম তোর লগে, সিঙ্গেল আছি, ভালো আছি। এইটা বলেই নীরব সেখান থেকে রেগে চলে আসলো রাগ করে। ফাহাদকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে আসলো। আসার পর সব বলল ফাহাদকে কি হয়েছে। তখন ফাহাদ বলল, প্রেমের ঘন্টা 24 না যেতেই শেষ। প্রেমের গুলিমারি, দূর চল। তারপর নীরব আর ফাহাদ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নীরব শুয়ে এলো। টানা 2 দিন নীরব রাগে কলেজে গেল না। ম্যাডাম অনেকবার ফোন দিয়েছে, রিসিভ করে নাই। অনেকগুলো মেসেজ দিয়েছে, রিপ্লাই দেয়নি। এর মধ্যে রিমার আব্বু দেশের বাইরে থেকে এসে গেছে। একদিন নীরব সন্ধ্যায় শুয়ে আছে, তখন ঘরে কেউ আসলো। তাকিয়ে দেখে ম্যাডাম। তখন নীরব বলে উঠল, আপনি এখানে কেন আসছেন? বাবা, এত রাগ? কিসের রাগ? কোনো রাগ নেই, আপনি যান এখন। কেন যাব? এটা আমার বরের রুম, এটা আমার শ্বশুর বাড়ি। এটা আপনার শ্বশুর বাড়িটারই কিছু না। সরি সেদিনের জন্য। বিশ্বাস করো, আমি কিস করা দেখে নিজের রাগ কন্ট্রোল রাখতে পারি নাই। তোমাকে টাচ করার অধিকার আমার, আর কারো না। হইছে, এবার যান। সরি প্লিজ, এই কান ধরে উদ্বোস করলাম, আর এমন হবে না। এটা বলে কানে ধরে উঠবোস করতে লাগলো। বলতে বলতে 10 বার কানে ধরে উঠবোস করলো। তখন নীরবের একটু মায়া হলো। তাকিয়ে দেখলো সামিয়ার মুখটা কেমন জানি হয়ে গেছে। তখন নীরবের রাগ ভেঙে গেল। গিয়ে জড়িয়ে ধরে বলল, হয়েছে, পাগলি থাক আর না। তখন ম্যাডাম সাথে সাথেই কান্না করে দিয়ে বলল, এই 2 দিন খুব কষ্ট পেয়েছি, ঠিক মতো খেতেও পারি নাই, জানো, ঘুমাতেও পারি নাই। মুখটা দেখেই বুঝতে পারছি। আর তুমি একটা কলও রিসিভ করতে পারলে না, মেসেজও দিলে না। সরি গো। এটা বলেই হালকা একটা কিস করলো। তখন ম্যাডাম বলল, এখন প্রপোজ করো। ঠিক আছে, করছি। জলদি করো। এটা আমি টিটোমাকে ভিটোলাবাসি। এটিকে প্রপোজ করছো নাকি চাইনিজ ভাষায় গালি দিছো? আর এটা পাগলি, এটা চাইনিজ ভাষায় প্রপোজ করছি। ঠিক আছে বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তখন রিমা এসে বলল, প্রেম করবে দরজা বন্ধ করে তো করবে। দূর, এখন দেখি তাও শেখাতে হবে। চলো নিচে, কাজী অপেক্ষা করছে। কিসের কাজী? তখনই আবির এসে বলল, বিয়ের কাজী। কার বিয়ের? তোমার আর আমার। কি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি। তুমি না চাইলেও চাই, আমি সবাইও তাই চাইছে। জানেন, বিয়ের জন্য কায়দা তামা তামা কইরা লাইছে আপনার সাথে বিয়ে দিতে। চুপ কর। কেন চুপ করব? তাই আজ বাধ্য হয়ে আসছি। আমি ছোট হয়ে কাঁদি না, আর এরে দেখি এত বড় হয়ে শুয়ে শুয়ে কাঁদে ফুপিয়ে ফুপিয়ে।
আমি করবো না এখন বিয়ে। তখন নীরবের আম্মু আব্বু এসে বলল, না চাইলেও বিয়ে করতে হবে। তুই মেয়েটাকে কষ্ট দিয়েছিস, কেঁদে 2 দিন ধরে ঠিক মতো খাই না তোর জন্য। বিয়ে করে খাওয়াবো কি, চাকরি তো করি না। আপাতত বিয়ে করিয়ে রাখছি, তোর পরীক্ষা শেষ হলে এইবার একটা চাকরি নিয়ে দিব, তারপর অনুষ্ঠান করে নিয়ে আসব। তাহলে ঠিক আছে। তো আমাদের কি হবে? তখন রিমার আব্বু আম্মু এসে বলল, তোমাদেরও না হয় আজ বিয়ে পড়িয়ে রাখবো, বড় হলে তোমার ভাইয়ের মতো তারপর নিয়ে যেও। ঠিক আছে, তাহলে বিয়ে পড়াও। সবাই সম্মতি দিল বিয়ের জন্য, কেউ কিছু চাইল না বিয়েতে। তারপর নীরবের বন্ধুদের খবর দিয়ে নিয়ে আসলো। আসার পর কাজী দুজনের বিয়ে দিয়ে চলে গেল। আজ রাতে সামিয়া এখানেই থাকবে নীরবের সঙ্গে, যেহেতু বিয়ে হয়ে গেছে তাই থাকতে পারবে। এদিকে রিমা যাবেই না, সামিয়ার মতো সেও আবিরের সঙ্গে থাকবে। জোর করেও নিতে পারলো না, তাই বাধ্য হয়ে রাখলো। নীরবের রুমে সামিয়া বসে আছে, আর নিম্বা নিম্বি ঘরে বসে আছে। তাদের মানে রিমা আবিরের ঘরে। নীরব ঘরে যেতে সামিয়া বলে উঠলো, শোনো না, আমার না রোমান্স পাচ্ছে। সেটা আবার কি? আমার সিনিয়র ম্যাডাম বউ। তখন সামিয়া গিয়ে নীরবের হাত ধরে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উপরে বসে বলল, বলছো না কি করব এখন? না আচ্ছা, ঝুমুর কলেজ আসে না কেন? এই কলেজ থেকে চলে গেছে। ও আচ্ছা, এবার শুরু করি তাহলে। এটা বলেই হোনা ছুঁড়ে ফেলে দিল সামিয়া। তখন নীরবের হাত বুঝতে বাকি রইল না কি করবে। তখন সামিয়া বলে উঠল, আমি একটা গান গাইবো, 1 লাইন তুমি, তার পরের লাইন গাইবে। ঠিক আছে। বধূ বেশে বউ যখন এলো রে। খাট তো আজ পাংতে হবেই রে। যা দুষ্টু, তাহলে শুরু করো না কেন? এটা বলেই শুরু করে দিল রোমান্স মানে ইতিহাস। বাসরতে খাট ভাঙার লড়াই। বাকিটা জানতে হলে বিয়ে করে বাসর ঘরে যান। এদিকে রিমা আর আবির, ডান্স তাহলে শুরু করো। লাইট ক্যামেরা অ্যাকশন। তাদেরটা শুনতে হবে না, তার আগেই ভাবুন আপনি 6ষ্ঠ শ্রেণীতে কি করেছেন।